আমন্ত্রণ সবাইকে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। সচিবালয় থেকে টং দোকানে চায়ের আড্ডা, সবখানে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় সংস্কার ও নির্বাচন। ১৬৬ ইস্যুর সবগুলোতে ঐক্যমত্য হলে তবেই নির্বাচন, নাকি অমীমাংসিত বিষয়গুলো রেখে দেওয়া হবে নির্বাচনের দলীয় ইশতেহারে? বাস্তবায়নের রূপরেখাই বাকি। রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থানে ক্রমাগত অনিশ্চয়তার পথে এগিয়ে যাবে দেশ, নাকি ঐক্যমত্যের সংলাপে খুলবে নির্বাচনের জট? জনমনের এমন নানান প্রশ্নের খোলাসা করতেই আরটিভির বিশেষ আয়োজন সংস্কার ও নির্বাচন সংলাপ, পাওয়ার্ড বাই পূরবী জুয়েলার্স। দর্শক, সংস্কার, গণপরিষদ গঠন, পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই ঘোষণাপত্র, লেভেল প্লেইং ফিল্ডের মতো ইস্যুগুলোকে ঘিরে রাজনৈতিক তর্ক এখন তুঙ্গে। এতে নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে যেন আবারও শঙ্কা দেখা দিয়েছে। রাজনৈতিক মাঠে সহিংসতা না থাকলেও উদ্বেগ, অনিশ্চয়তা স্পষ্ট। জামায়াতে ইসলামী কখনো বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তাদের আপত্তি নেই, আবার কখনো দেশের আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে প্রশ্ন তুলছে। এমন পরিস্থিতিতে নির্বাচন কিসের? দেশে গণতন্ত্র স্বস্তি ফিরিয়ে আনার যুক্তি দেখিয়ে বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানালেও এনসিপি দ্রুত নির্বাচনের বিপক্ষে। ফলে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছিল তা আবারও অনিশ্চয়তায় পড়েছে কিনা তা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন। বিএনপি বলার চেষ্টা করছে, ভোটে যাদের জেতার সম্ভাবনা কম তারাই নির্বাচন পেছাতে চায়। এই পটভূমিতে সামনে আসছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, নির্বাচন পেছালে কোন রাজনৈতিক দলের কি সুবিধা আছে? সেই প্রসঙ্গটি সরাসরি বললে, নিজেদের সংগঠিত করার পর্যাপ্ত সময় পেতেই কি সহসা নির্বাচনের বিপক্ষে এনসিপি, নাকি সরকার সময় নিতে চায় ভিন্ন কোনো উদ্দেশ্যকে সামনে রেখে? যে প্রশ্ন অনেকেই তুলছেন। নির্বাচন দেরিতে হলে বিএনপিরই বা কী ক্ষতি? আজকের পর্বে থাকছে এই জটিল সমীকরণের বিশ্লেষণ। তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম, নির্বাচন পেছালে কার লাভ? আর এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, এনডিএম এর চেয়ারম্যান ব্যারিস্টার ববি হাজ্জাজ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাহবুব কামাল। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাকেও জানিয়ে রাখি, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন। একজন সচেতন নাগরিক হিসাবে আপনার যা ভাবনা রয়েছে সেটিও আমরা শুনতে চাই। ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছি আলোচনায়। মাহবুব কামাল ভাই, আপনার কাছে আসতে চাই যে লন্ডন বৈঠকের পরে রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে একটা নিশ্চিত স্বস্তি তৈরি হয়েছিল, রাজনৈতিক স্বস্তি, যে ফেব্রুয়ারির প্রথমার্ধে যে কোনো দিন নির্বাচন হবে। কিন্তু সে ফেব্রুয়ারি যত এগিয়ে আসছে, আমরা নির্বাচন নিয়ে পক্ষে বিপক্ষে নানা ধরনের আলাপ আলোচনা শুনছি। আপনার কাছে প্রশ্ন হলো যে একটা নির্বাচন হবে, সেটি নিয়ে এত কথা শোনা যাচ্ছে কেন? শুনেন, লন্ডন বৈঠকের কথা বললেন তো। জি, আমি লন্ডন বৈঠকের আগে একটা পোস্ট করেছিলাম যে তারেক রহমান যেন ডক্টর ইউনূসের সাথে কোনো মেলায় না যান, ওনাকে 7 বার বিক্রি করে দিবেন। কিসে না যায়? মেলায় মেলায়। ও আচ্ছা। তো লন্ডন বৈঠকের পরে আমি পোস্ট করলাম যে এক বেচা হলো। দেখেন, আমি বুঝলাম না লন্ডন বৈঠকের পরে আপনার মির্জা ফখরুল ইসলাম এত আনন্দিত হলেন কেন। উনি বললেন যে পুরো জাতি নাকি আনন্দিত। হ্যাঁ, আমরা চায়ের দোকানে আড্ডায় যে সমস্ত বিষয় ক্লিয়ার হয়, মির্জা ফখরুল কিংবা বিএনপি নেতাদের কাছে সেগুলো ক্লিয়ার হয় না। অদ্ভুত ব্যাপার, গোটা জাতি নাকি আনন্দিত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আপনি আগে সলভ করেন পিআর না ওয়েস্টমিনিস্টার, এটা আগে সলভ করেন। আপনি সলভ করেন লোকাল গভর্নমেন্ট আগে না জাতীয় নির্বাচন আগে, এইটা আগে সলভ করেন, তারপরে আপনি নির্বাচনের কথা বলেন। দেখেন, মানে যে অবস্থা চলছে, জামাতের আমির তো বলেই দিয়েছেন যে কিসের নির্বাচন, উনি বলেন নাই কিসের নির্বাচন। এনসিপির দাবি, এনসিপির আবার জামাত এটাও বলছে ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই, তবে সেই নির্বাচন যেন জানাতানো নির্বাচন। আচ্ছা, আপনি তবে যদি কিন্তু বললে তো বাংলাদেশে তো এগুলি চলতেছে রে ভাই। তবে যদি কিন্তু এগুলি তো খুব, এই রেটরিকগুলি খুব চলতেছে। এগুলি তো বললেন, আপনি স্পেসিফিক করতে হবে শার্প ডেট, যে ফেব্রুয়ারির ইন এনি কেস ফেব্রুয়ারির 10 তারিখে ইলেকশন হবে, ইন এনি কেস ফেব্রুয়ারির 14 তারিখের ইলেকশন হবে। আপনাকে তো সেভাবে বলতে হবে। যদি কিন্তু কি আর্লি ফেব্রুয়ারি, লেট ফেব্রুয়ারি, হ্যাঁ, আবার এপ্রিলও যেতে পারে। এই যে পুরো জিনিসটা তো গ্রে এরিয়া রে ভাই। আমরা তো স্পষ্টভাবে কোনো সবুজ এলাকা দেখতে পাচ্ছি না, অল গ্রে, ধূসর হয়ে আছে ভবিষ্যৎ। হ্যাঁ, তো
ফলে এই জিনিসগুলি ক্লিয়ার আবার লন্ডন বৈঠকে কিন্তু একটা বিষয় ছিল মাহমুদ কমল ভাই, নিশ্চয়ই সেটা আপনার মনে আছে যে বিচার এবং সংস্কারে পর্যাপ্ত অগ্রগতি হলে। ওই তো পর্যাপ্ত, এখন পর্যাপ্ত এনাফ এই শব্দটা কি, মানে কতটুকু পর্যন্ত, দিস ফার অ্যান্ড নট ফার্দার এরকম কিছু, তো সেটা স্পেসিফিক করতে হবে না যে দিস ফার অ্যান্ড নট ফার্দার এটা হচ্ছে পর্যাপ্ত, আপনাকে বলতে হবে তো, তাই না? এই মানে যদি পর্যাপ্ত হয়, পর্যাপ্ত তো একটা মানে এটা কি অ্যাম্বিগুইটি আছে এখানে, এখানে একটা ব্যর্থকতা আছে, তাই না? এটা স্পেসিফিক না। আমরা সবসময় বলে আসতেছি, বিশেষ করে আমি, দেখেন এইসব বলে টোলে কোনো লাভ নাই, সংস্কার বলেন বলেন এগুলো লাভ নাই। পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট কিভাবে হয়, পলিটিক্যালি ওর একে সংস্কারের লাভ নাই, এটা তো এভাবে বললে কেমন দেখা যাবে? আমি বলছি আপনাকে, আপনার পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট নাই, আপনার পলিটিক্যাল অ্যাকোমোডেশন নাই, আপনি আমাকে অ্যাকোমোডেট করতেছেন না, তা আপনি সংস্কার করে কি করবেন? যদি শুনেন, কনস্টিটিউশনকে, পলিটিক্যাল সায়েন্স একটা কথা আছে, ওয়েন পলিটিক্স ফেলস কামস দ্য কনস্টিটিউশন। যখন রাজনীতিটা ফেল করে তখন সংবিধান আসে। আপনার রাজনীতিতে যদি ঠিক থাকে, একটা অ্যাডজাস্টমেন্টের পলিটিক্স থাকে, সংবিধান তো শেলফে বছরের পর বছর পরে থাকবে, ওটার কোনো দরকারই নাই। সংবিধান কখন দরকার হয়? যখন একটা ক্রাইসিস দেখা দেয়, তখন আচ্ছা দেখি তো এই ক্রাইসিস মুহূর্তে সংবিধান কি বলতেছে, তখন আমরা সংবিধান দেখি। ওই ক্রাইসিস যদি না থাকে তাহলে এটা তো শেলফে থাকবে, বছরের পর বছর শেলফে থাকবে, তাই না? তা আপনার পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট নাই, আপনি পলিটিক্যাল অ্যাকোমোডেশন নাই, একে অন্যকে কন্টেইন করার মতো মানসিকতা নাই, আপনি বলতেছেন সংস্কার দরকার আছে, সংস্কার অবশ্যই দরকার আছে। কখন? যখন আপনার সবাই একটা মানে কি পলিটিক্যাল কালচারের মধ্য দিয়ে রাজনীতি করবে, একটা রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে রাজনীতি করবে, তখন সংস্কার করেন, তখন সংস্কারের প্রসঙ্গটা আপনি মনে করছেন যে পুরা জাতি আনরেস্ট, পুরো জাতি অস্থিরতার মধ্যে আছে, কি হবে না হবে না, আপনি এখানে সংস্কার করতেছেন। অসংখ্য ধন্যবাদ বেস্ট ববি হাজ্জাজ। আপনার কাছে হাজ্জাজ ভাই আসতে চাই যে আসলে একটা নির্বাচনের যখন এই প্রসঙ্গগুলো আলাপ হয়, অথবা সরকারের পক্ষ থেকে যখন এক ধরনের মানে এক ধরনের সময়সীমার কথা মানে আলাপ সূত্রে অথবা আনুমানিক অর্থ যদি আমরা বলি, যখন বলা হয়, তখন নিশ্চয়ই রাজনৈতিক দল বা দর্শকদের মনে একটা রাজনৈতিক একটা মানসিকতা তৈরি হয় নির্বাচন নিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আবার সেই আলাপটা যখন পিছিয়ে যায়, তখন প্রশ্ন হলো এটা পিছনে খেলছে কারা? প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং একই সাথে আপনাকে, সকল সহ আলোচক সহ RTVর সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। আর্লি জুনে যখন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠক হলো, তারপর আমরা সবাই আশাবাদী হয়েছি যে আমরা সুন্দর 2026 সালের ফেব্রুয়ারির প্রথম দিকে আমরা নির্বাচনটা দেখব। সেই আসার জায়গা থেকে পুরোপুরি সরে যাবার মতো এমন কিছু এখনো ঘটেনি বলে আমরা মনে করি যে আমরা খুব বেশি শঙ্কিত হব। তবে অবভিয়াসলি আমরা দেখছি আশেপাশে অনেকে অনেক আওয়াজ তুলছে, তারা অনেক ধরনের তাদের প্রাপ্তি বা তাদের চাওয়া তুলে ধরছে, এবং সবার অধিকার আছে তাদের চাওয়া তুলে ধরা। কিছু জায়গায় হয়তো আমরা বলতেই পারি চাওয়া অযৌক্তিক, আমরা আমাদের জায়গা থেকে একটা চাওয়া অযৌক্তিক বলতে পারি, যে চাচ্ছেন তার জায়গা থেকে নিশ্চয়ই এটা যৌক্তিক চাওয়া। কিন্তু এই চাওয়া পাওয়ার জন্য নির্বাচনের তারিখ বা এগুলো কিছু যেন প্রশ্নবিদ্ধ না হয়, কোনো পেছানো বা এই ধরনের কোনো শঙ্কা যেন দেখা না দেয়, এইটা আই থিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজকে দিনের বেলায় আমার বৈঠক ছিল প্রধান নির্বাচন কমিশনারের সাথে, সেখানেও প্রধান নির্বাচন কমিশনের সাথে এই জিনিসটা নিয়ে মানে এই তারিখ সময় নিয়ে আলোচনা হয়েছিল। তো প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে যেটা জানালেন যে ওনারা ডিসেম্বরে নির্বাচন দেবার জন্য তৈরি হচ্ছেন, কারণ মাননীয় প্রধান উপদেষ্টা 2024 সালের 16 ডিসেম্বরে বলেছিলেন যে 25 ডিসেম্বর থেকে 26 জুনের ভেতরে নির্বাচন হতে পারে। সো তাহলে শুরুর সময়টা যেহেতু ডিসেম্বর দিয়েছিলেন, নির্বাচন কমিশন ডিসেম্বর হিসেবে তৈরি হচ্ছেন, কিন্তু ফেব্রুয়ারি 2026 নির্বাচন হবে এমন কোনো ধরনের নির্দেশনা বা ডিরেকশন সরকারের কাছ থেকে নির্বাচন কমিশন পায়নি। তো এই জায়গায় আমাদের নিশ্চয়ই নেক্সট স্টেপ হলো, মানে আমি হাজার ভাই, আমি একটু ববি ভাই একটু প্রশ্ন রাখতে চাইতে, আজকে প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলে আপনার কাছে কি মনে হয় যে একটা চমক অপেক্ষা করছে নির্বাচনের প্রসঙ্গে? না, মানে নির্বাচন কমিশনার পরিষ্কার করেছেন, প্রধান নির্বাচন কমিশনার পরিষ্কার করেছেন যে ডিসেম্বরের মধ্যে তারা তৈরি থাকবেন। আচ্ছা, তারা তৈরি থাকবেন, তারা সবভাবে তৈরি থাকবেন, মানে যতগুলো কাজ আছে নির্বাচন কমিশনের সবকিছু তারা মোটামুটি তারা অ্যাবসলিউট কনফিডেন্সের সাথে আমাদেরকে জানিয়েছেন যে নভেম্বরের মধ্যে তারা কমপ্লিট করে যদি সরকার ডিসেম্বরে নির্বাচন দিতে চায় তাহলে সেটার জন্য প্রস্তুত থাকবেন। মানে ডিসেম্বরে নির্বাচনের জন্য যদি সেই হিসেবে তফসিল ঘোষণা করতে হয় তাহলে সেই সময় সাপেক্ষে তারা তফসিল ঘোষণা করার জন্য তৈরি থাকবেন।
এইটা এশিওর করেছেন তার মানে সেটা তো ডিসেম্বরে 3 মাস আগেই তাকে প্রস্তুত জি থাকতে হবে। এক্স্যাক্টলি। সো সেই হিসেবে তাহলে তফসিল ঘোষণার টাইমটা, টাইমটা। তো সেই হিসেবে তারা তৈরি থাকবেন, এটা নিয়ে তারা 100% কনফিডেন্ট। বাকিটা সরকার কখন তাদেরকে নির্বাচন পরিচালনা করতে বলবেন তার ভিত্তিতে ওনারা তফসিল তারিখ ঘোষণা করবেন। মানে এই জায়গায় কিন্তু একটা আছে, সেই কিন্তুটা কখনো কখনো এত বড় হয়ে যাচ্ছে। ববি আজাদ ভাই, নিশ্চয়ই আপনার আলাপ আলোচনায় আপনারা সেটা উপলব্ধি করেন যে সরকার এবং নির্বাচন কমিশনের যে বক্তব্য বললেন, তারা নির্বাচনের জন্য প্রস্তুতি বা যা যা করণীয় সেগুলো তারা বললো, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আমরা আলাপ আলোচনা দেখি তাতে কিন্তুটা খুব ছোট থাকলে অনেক বড় আকার ধারণ করছে। না, আমি আপনাকে কিছু জিনিস পরিষ্কার করি। বাংলাদেশ জামাতে ইসলাম আলোচনায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে, কতগুলো সিট তারা যদি একসাথে কাজ করেন, কতগুলো সিট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামাতে ইসলামের জন্য ছাড়তে পারেন, এবং তারা এর আগে কোয়ালিশন পার্টনার ছিলেন, তারা একসাথে সরকার পরিচালনা করেছেন। তো সেই আলোচনা হয়তো ফলপ্রসূ হয়নি, আলোচনার ভেতর থেকে তো আমি জানি না কি হয়েছে, বাট হয়তো ফলপ্রসূ হয়নি। তো রাজনৈতিক নেগোশিয়েটিং ট্যাকটিক্সও তো আছে, একটা নির্বাচন কাছাকাছি আসছে, প্রত্যেকটা দল চাইবে তারা ওই নির্বাচনে তাদের বেস্ট আউটকাম কিভাবে পেতে পারে। যেমন এনসিপি, নতুন তরুণদের দল, সেই দলও বিএনপির সাথে এই ধরনের আলোচনায় বসেছে, এবং যদ্দূর আমি জানি আলোচনা এখনো পুরোপুরি ভেঙে যায়নি, হয়তো যেতে পারে, বাট আমি জানি না ভেঙে গেছে কিনা। এবং সেখানে এনসিপিও বড় সংখ্যায় তারা সিট চেয়েছেন। ইসলামী আন্দোলন, তারাও বিএনপির সাথে আলোচনায় বসেছেন যে তারা সিট ভাগাভাগি চান, তারাও বড় সংখ্যায় চেয়েছেন। লাস্ট যতদূর আমি জানি, এগেন এই সবগুলো দলের সাথে আমি বিএনপির অংশীদার না, সো বিএনপির সাথে এক্স্যাক্টলি আলোচনা হয়েছে, ভেঙে গেছে কিনা এখনো চলমান, সেগুলো সম্বন্ধে আমি আপনাকে বলতে পারছি না, কিন্তু প্রত্যেকটা দলের সাথে যে তারা আলোচনারত ছিলেন সেটা আমি জানি। এবং সেই জায়গা থেকে ওই দলগুলো যদি আমি যদি 100টা চাই, আপনি 100টা দিবেন না, আপনি বললেন 10টা, আমি হয়তো একটা 25-এ কম্প্রোমাইজ আসতে চাই, তাহলে আমার তো একটু নেগোশিয়েটিং ট্যাকটিক করতে হবে, আমার তো আপনার উপর একটু প্রেশার দিতে হবে। তো আমি সেই প্রেশার হতেই পারে অযৌক্তিক, পুরা দেশের সব কিছুতে পিআর নিয়ে আসো, এফপিটিপি পুরা বাদ দাও, 2 হাউস বুঝি না, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বুঝি না, আমি শুধু পিআর চাই, বা আমি লোকাল নির্বাচন আগে চাই, এই ধরনের অযৌক্তিক কথাবার্তা বলে আমি প্রেশার তৈরি করতে চেষ্টা করতেই পারি, যেখানে আমি নেগোশিয়েটিং এর মাধ্যমে আমাকে 5 বলছিল, আমি 100 চাচ্ছিলাম, আমরা 10-এ 15-20-এ যে পৌঁছতে পারি। জি, বেশ ববি হাজ্জাজ, অসংখ্য ধন্যবাদ। আমরা অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি ভাই আপনার কাছে আসতে চাই। এই ববি হাজ্জাজ ভাই যেখানে শেষ করলেন ওখান থেকেই যে আসলে নির্বাচনী জোট এটা তো অতীতেও হয়েছে, এটা নতুন কিছু না, বা সাউথ এশিয়াতে বা বাংলাদেশে। তো আসন ভাগাভাগির প্রশ্নে যখন তারা একমতে আসতে পারে না বা সুরাহা করতে পারে না, তখনই কি পিআর পদ্ধতি কিংবা গণপরিষদের ভোট কিংবা স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, এই প্রসঙ্গগুলো বা এই কার্ডগুলো খেলে আসন বাড়ানোর একটা প্রক্রিয়া চলছে ভিতরে, এমনটি মনে হয় আপনার কাছে? খোলামেলা আলোচনা করতে পারেন। ডেফিনেটলি ধন্যবাদ আপনাকে এবং ববি হাজ্জাজ, অন্যান্য কামাল ভাই এবং সব সহ আলোচক। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি যখন নেগোশিয়েট করতে যাচ্ছেন, নেগোশিয়েট করার মানে কি? তাহলে তো আমরা সিট ভাগাভাগি করতেছি, এই প্রসেসে আমরা যাব। নেগোশিয়েট করতে পারা আর পিআরে যাওয়ায় তফাৎটা কি? আমি যদি সিটই বন্টন করি তাহলে তো আমি ওইটা করেও পিআর পদ্ধতিতেও আমি সিট পাই যদি ওইভাবে যাই। নেগোশিয়েট করে যদি আমাকে 20টা সিট ছেড়ে দেন, তাহলে 20টা সিটের ভোট তো আপনার ভোটটা আমি পাবো, কথার কথা বলছি। সুতরাং নেগোশিয়েট করা আর পিআর সিস্টেমে যাওয়ার ভিতরে খুব একটা পার্থক্য আমি দেখি না। তার আগে একটা বড় কথা আছে, আপনি কামাল ভাই যেমন বললো সংবিধান বড় কথা নয়, সেটা হলো কোশ্চেন অফ ট্রাস্ট আন্ডারস্ট্যান্ডিং থাকলে, কিন্তু আপনার গাইডলাইন বলতে একটা সংবিধান থাকতে হবে। আমার দেশে বর্তমানে সংবিধান এক্সিস্ট করে কি না, দ্যাট ইজ মাই কোশ্চেন ফার্স্ট। কারণ যে সরকারটার কাছে আপনি নির্বাচন চাচ্ছেন সে কিন্তু সাংবিধানিক কোনো সরকার না, এবং তার সরকারটার ব্যাপারে সংবিধানে বলা নাই। সংবিধানে বলা নাই প্রধান উপদেষ্টার কথা, সংবিধানে বলা নাই অন্তর্বর্তীকালীন সরকারের কথা, সংবিধানে বলা আছে 2টা সরকারের কথা। একটা হলো আপনার নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধি হবে তার থেকে আপনি প্রধানমন্ত্রী ইয়ে করবেন, কিন্তু একটা গণ অভ্যুত্থানের চেয়ে বড় ভিত্তি একটা সরকারের হতে পারে এই সরকারের ক্ষেত্রে। ইয়েস, আরেকটা সরকার আছে তত্ত্বাবধায়ক সরকার, এটা ফেরত আসছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারটা কোথায়? অন্তর্বর্তীকালীন সরকার কোন সংবিধানের অধীনে? তারা তো সংবিধানে ইনক্লুডই করে নাই, 1 নম্বর। 2 নম্বর, আপনি বলতে পারেন তাকে কিন্তু বঙ্গভবনে যখন ওত দেওয়া হয় দলমত নির্বিশেষে সিভিল প্রশাসন, আর্মি, নেভি, এয়ারফোর্স বলেন, রাজনৈতিক দল বলেন, ববি হাজ্জাজ সাহেবরা বলেন, পার্থ সাহেবরা বলেন, সবাই ছিলেন। তার মানে কি, এরা গোটা দেশের যদি জনসংখ্যা ধরেন এরা রিপ্রেজেন্ট করে। তারা ওথ দিয়ে দিছে কাকে? ইউনূস সাহেবকে। কিন্তু তাকে কিন্তু বলা হয় নাই আপনি কি কি কাজ করবেন, আপনার মেয়াদ কি, আপনি কবে যাবেন, আপনি কিভাবে নির্বাচন দিবেন, ইত্যাদি ইত্যাদি।
কোনোটাই কিন্তু স্পেসিফিক করা হয় নাই, কিন্তু উনি এই বলছেন গণিতে তিনি কমিশন গঠন করেছেন, ঐক্যমত্য হ্যাঁ, কমিশন, right, সংস্কার করছেন। কমিশনগুলো কাজ কিন্তু করছে। এখন আপনি যে নির্বাচন করবেন, আপনার তো একটা সংবিধান ঠিক করতে হবে, কারণ স্টিল সংবিধানের সংস্কারের বিষয়ে আলোচনা হচ্ছে। যে কথাগুলো হইলো স্থানীয় নির্বাচন আগে না পরে, কতগুলো বেসিক জায়গা আপনি একই হচ্ছেন না। আপনি কিসের উপর নির্বাচনটা দাঁড়াবে কিসে? না, এই জায়গাতে যেটা ববিহাজার জয় বললেন যে আসন ভাগাভাগিতে যখন দূরত্ব তৈরি হয় তখন এই প্রসঙ্গগুলো সামনে আসে। হ্যাঁ, আসন ভাগাভাগি টার্মটা কি আমি তো বুঝলাম না। আপনি যদি ভোটে বিশ্বাসী হন, হ্যাঁ। আপনি আসন ভাগাভাগি করবেন কেন? এক একটা লোক তো এক এক মেরুর। আপনি আসন ভাগাভাগি মানে কি? সে তো সেই গয়রহ সিস্টেম। আপনি যদি সাহস থাকে, আপনি আপনার মতো নির্বাচন করেন, আইদার পিয়ার সিস্টেমে যাবেন অথবা নন পিয়ারে যান। কিন্তু আসন ভাগাভাগি, আপনার কয়টা সিট দিব, আমার কয়টা সিট দিব, মানে কি আপনি বন্টন করে সংসদে যাবেন? এটা কি সিস্টেমটা কি? এই সিস্টেম কোথায় আছে যে আসন ভাগাভাগি করে আমি যাব, যে তোমাদের এই কয়টা সিট, তোমাদের এই কয়টা সিট? এইখানেই তো আমি অপোজ করি। 2 নম্বর, বর্তমানে এই মুহূর্তে রাষ্ট্রটা চলতেছে পরিষ্কার অলিখিত সংবিধানে, যেহেতু ওই যে সংবিধান এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই। অলিখিত সংবিধান বললে আপনি সেটা তো উত্তর আছে যে প্রয়োজনের ভিত্তিতে চলতেই তো পারে, চলতে পারে। তাহলে শেষ করে ফেলেন। ডিপেন্ড করে পিওর রাজনৈতিক দলগুলোর উপরে। ইউনূস সাহেবের কোনো কমিটমেন্ট নাই, কোনো দায় নাই আমি মনে করি, কারণ তার রাজনৈতিক উচ্চাভিলাষ নাই, তার কোনো দল নাই। আসছে নির্বাচনটা আদায় করার দায়িত্ব রাজনীতিবিদদের ঐক্যমত্যে গিয়ে কিভাবে নিবে সেটা তাদের ব্যাপার। যদি না নিতে পারে তাহলে কিন্তু দ্য পাওয়ার উইল গো টু এ থার্ড পার্টি এন্ড দে উইল সাফার ফর অ্যানাদার 2-3 ইয়ার্স। জি, অ্যাডভোকেট আবু হেনা রাজাকে অসংখ্য ধন্যবাদ। আমি মনিয়াপাকে একটু পরে শুনছি, তার আগে মশিউর রহমান আপনার কাছে আসতে চাই। এখনো সেই শুরু থেকে অনেকদিন ধরে অভিযোগ যে এনসিপি নির্বাচন পেছাতে চায়, কারণ পেছালে আপনারা রাজনৈতিকভাবে আপনারা বেশি সুবিধা পাবেন কিংবা জনগণের সমর্থনের একটা প্রসঙ্গ রয়েছে। আমরা পথসভা দেখলাম, সেখানেও সর্বশেষ যে উত্তরবঙ্গে করলেন বিপুল মানুষের সমাগম, সেখানেও একটা প্রশ্ন দেখা দিল যে এই এত লোকজন কোথা থেকে আসলো, কেউ কেউ প্রশ্ন রাখতেন, শুনতে চাই। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে পুরো দেশবাসীকে এনসিপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এনসিপি হচ্ছে সেই সকল তরুণদের নেতৃত্বে গঠিত একটি রাজনৈতিক দল, যেই তরুণরা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে। এখন এনসিপির সেই রাজনৈতিক মোটো হিসেবে এনসিপি গঠিত হওয়ার শুরুর দিন থেকে আমরা বলে আসছি যে আমাদের মোটা থেকে 3টে দাবি: বিচার, সংস্কার এবং নির্বাচন। যদি বিচার বলতে যেটা বোঝায়, আমাদের নাহিদ ইসলাম গত পরশুদিনও বলেছেন দৃশ্যমান বিচার। আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, যারা ফ্যাসিস্ট আছে, যারা গত 16 বছরে সাধারণ জনতার উপরে গুম খুন চালিয়েছে, তাদের দৃশ্যমান বিচার করতে হবে। এবং সংস্কার বলতে আমরা বুঝিয়েছি মৌলিক সংস্কার রাষ্ট্রের, অর্থাৎ এখন পর্যন্ত আপনি আপনার নির্বাচন ব্যবস্থাটা, যেই নির্বাচন ব্যবস্থা কিভাবে চলবে, বাংলাদেশের নির্বাচনটা কিভাবে হবে, যেই নির্বাচন, অর্থাৎ আপনি একটি স্বাধীন সার্বভৌম নির্বাচন কমিশন এখন পর্যন্ত আপনি প্রতিষ্ঠা করতে পারেন নাই। আপনি এখন পর্যন্ত আপনার যে বিচার বিভাগ আপনি এখন পর্যন্ত স্বাধীন করতে পারেন নাই। বা আপনার এই যে ইভেন দুদক, এই যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো কি গত 54 বছরে কখনোই কি আপনি দেখেছেন যে রাজনৈতিক প্রভাবের বাহিরে গিয়ে রাজনৈতিক যে দলটাই ক্ষমতায় ছিল, সে সেনা শাসন থেকে শুরু করে গণতন্ত্রের নামে যে রাজনৈতিক দলগুলো ছিল, কখনোই এই প্রতিষ্ঠানগুলো তার নিজস্ব মেরুদণ্ড সোজা করে শাসন করতে পেরেছে? আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের অনেক সময় সমালোচনা করি, আমরা দেখেছি ভারতের বর্তমান সরকার কৃষকদের এগেনস্টে হচ্ছে একটা আইন পাশ করেছিল হরিয়ানা রাজ্যের কৃষকদের বিরুদ্ধে। সেই সময় সেই সুপ্রিম কোর্ট সেই রাষ্ট্রের সেই বিল বাতিল করে দিয়েছে, সরকারের এগেনস্টে গিয়ে কৃষকদের পক্ষে গিয়ে সেই বিল বাতিল করেছে। কিন্তু বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান, এই যে প্রতিষ্ঠানগুলো গত 54 বছর হয়েছে, কখনোই কি সরকারের উইলের বিরুদ্ধে গিয়ে তারা এই ধরনের কোনো আইন পাশ করতে পেরেছে? একবার করেছিল, ওই যে ষোড়শ সংশোধনী, তারপরে তো লাথি মেরে তাকিয়ে দেশ থেকে বাহির করে দিয়েছে। এই জন্য আমরা বলেছি এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। এই প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী হয় তাহলে প্রতিষ্ঠানগুলোর উপরে কি আপনি বলছেন যে রাজনৈতিক দলের যারা সরকারে আসে বা রাজনৈতিক দলের সরকারে বেশি প্রভাব বিস্তার করে? এই প্রতিষ্ঠানগুলোর উপরে রাজনৈতিক দলগুলো, এবং যেহেতু এই প্রতিষ্ঠানগুলো এখন সঠিকভাবে আইন দ্বারা বলেন বা যেভাবেই বলেন, এই প্রতিষ্ঠানগুলোকে এখন পর্যন্ত একদম মানে স্বাধীনভাবে কাজ করার মতো প্রাতিষ্ঠানিক রূপ এখন পর্যন্ত দিতে পারে না। কিন্তু মশিউর রহমান, এই অভিযোগটা আছে, নিশ্চয়ই সেই অভিযোগ আপনাদের কানেও আছে, সেটা হচ্ছে যে এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে নতুন দল অর্থাৎ আপনাদের এনসিপি তৈরি হলো, এই বর্তমান সাংবিধানিক প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপরে আপনাদের একটা প্রভাব কাজ করে। এখন দেখুন, এনসিপি একটা রাজনৈতিক দল, সেক্ষেত্রে এনসিপির সবাই যে ফেরেস্তা বিষয়টা এমন না। এনসিপিরও কেউ কেউ বিচ্যুতিমূলক আচরণ করতে পারে। আমরা চাইবো শুধু এনসিপি নয়, বিএনপি বলেন, জামাত বলেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের এই যেহেতু জুলাই বিপ্লবের পরে এই সরকারের কাছে ডক্টর ইউনূসের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে, তার প্রতি সেই সম্মানটুকু থাকা উচিত। এবং যেহেতু একটা ঐক্যমত কমিশন বা সংস্কার কমিশন গঠিত হয়েছে, সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ডাকা হচ্ছে, তাদের মতামত নেওয়া হচ্ছে, তাদের মতামতের ভিত্তিতে একটি সুন্দর সংস্কার
প্রস্তাবনা উপস্থাপন করা হবে বলে আমরা বিশ্বাস করি। আপনি দেখুন 2022 সালে যখন এই নির্বাচন কমিশনটা গঠিত হয়েছিল, সাবেক যে নির্বাচন কমিশনটা গঠিত হয়েছিল, সেই কমিশনটা গঠিত হওয়ার পরে বিএনপি সহ এই এখনকার যে রাজনৈতিক দলগুলো লিডিং এ আছে তারা প্রত্যেকে বিরোধিতা করেছিল যে এই আইন দিয়ে, এই সংবিধান, এই আইনের মাধ্যমে এই নির্বাচন কমিশন চলতে পারে না। কিন্তু দেখবেন যখনই এই মানে হাসিনার পতন হয়েছে তখন কিন্তু তড়িঘড়ি করে সেই আইনের আলোকেই একটা নির্বাচন কমিশন গঠিত হলো, সেখানে যাদেরকে কমিশন হিসেবে নিয়োগ দেওয়া হলো। অথচ অন্যদিকে আবার এই কমিশনকে তো আপনারা বলছেন যে বিএনপির পারিবারিক প্রতিষ্ঠান, সেটা তো আমি তো সেটাই বললাম যে বিএনপি সাপোর্ট দিয়েছে এবং বিএনপি বাধ্য করেছে সরকারকে একটা নির্বাচন কমিশন গঠন করে দেওয়ার জন্য। অথচ নির্বাচন সংস্কার কমিশন যে রিপোর্ট, সেই রিপোর্ট প্রকাশ হওয়ার আগেই সেই কমিশন আপনি গঠিত হয়ে গেছে। এখন এই যে একটা জায়গা, এনসিপি একটা কথা বলছে যে আমরা পুরাতন খেলার নতুন প্লেয়ার হতে আসিনি, আমরা সিস্টেম পরিবর্তন করতে এসেছি। যদি দৃশ্যমান সংস্কার এই সরকার করতে না পারে এবং যদি বিচার, আওয়ামী লীগের বিচার যদি নিশ্চিত করতে না পারে, তাহলে এনসিপি সুস্পষ্টভাবে বলেছে যে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব না। আরেকটা ব্যাপার, আমাদেরকে অভিযোগ আসে যে এনসিপি নির্বাচন পিছাতে চায়। এনসিপি নির্বাচন পেছাতে চায় না। এনসিপি মনে করে বিচার এবং সংস্কারের প্রয়োজনে যদি নির্বাচন পেছানো দরকার পড়ে তাহলে বিচার এবং সংস্কারের প্রয়োজনে নির্বাচন পেছাতে পারে। অসংখ্য ধন্যবাদ মশিউর রহমান। নির্বাচনের মনে আসতে চাই বিচার এবং সংস্কারের প্রয়োজনে যদি নির্বাচন পেছাতে হয়, আসলে এনসিপি সেই নির্বাচন পেছানোর পক্ষে তারা আছে। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। এনসিপি বলেই দিয়েছে যে বিচার মানি তাল গাছটা আমার, এটাই কথা। কারণ আপনি দেখেন একটা বিচার, এটা এমন না যে টেলিকথোপকথন আউট হয়েছে 6 মাসের একটা জেল হয়ে গেল। এটা মার্ডার কেস, এটা রাষ্ট্রের অনেক রকম ওয়ার্ডার কেস। এই মামলাগুলোর বিচার হওয়ার জন্য সাক্ষী, আপনার ট্রাইব্যুনাল, তারপরে আপনার যত তাড়াতাড়ি হোক না কেন এই বিচার 2-4 বছরে হয় কিনা আমার সন্দেহ আছে। কারণ সবশেষে বিচারগুলো কিন্তু রাজনৈতিকভাবে প্রবাহিত। তো রাজনৈতিক বিচার কত দিনে হয়? একটা ওই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এতিমের যেটা অস্বচ্ছ, মিথ্যা এবং একটা বানোয়াট মামলা, সেটাও কিন্তু আপনার 8-10 বছর চলে গিয়েছে। তো এই জায়গাটায় তারা ততদিন পর্যন্ত আরামসে থাকবে যতদিন পর্যন্ত সংস্কার না হবে, বিচার না হবে। পরিপূর্ণ বিচার চায় তারা। তবে এবং যদি কিন্তু আপনার ওই 13 তারিখের আপনার মিটিংয়েও তবে এবং যদিটা ছিল। যদি সব ঠিক থাকে, যদি সংস্কার এবং আপনার ইটা হয়ে যায়, কি বলে বিচার, তাহলে ইলেকশন এইটা মনিয়াপা, এইটা এনসিপির মশিউর রহমান যে ভাই যেটা বললেন যে দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কার, তাদের এই দুইটা দাবির জায়গা থেকে আপনারা রাজনৈতিকভাবে কিভাবে ডিফেন্স করবেন? এই দুইটা জায়গার বিচার চলমান, বিচারের জায়গায় চলতে থাকবে, সংস্কারের জায়গায় চলতে থাকবে। কে বলেছে? এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময় কি এমন কোনো কথা ছিল যে পর্যন্ত বিচার ঠিক না হবে, যে পর্যন্ত সংস্কার পুরোটা না হবে, ততদিন পর্যন্ত নির্বাচন হবে না? তখন তো একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন মানে ইন্টারিম গভর্নমেন্ট রাখছে, যেটা অনেকটা তত্ত্বাবধায়কের মতো। যদি তত্ত্বাবধায়ক সরকার যদি এতদিন থাকতো তাহলে 3-4টা নির্বাচন অলরেডি হয়ে যাওয়ার মতো সময় হয়ে গিয়েছে। তো 4টা নির্বাচন যদি 3 মাসের প্রেক্ষাপটে, আমি 3 মাসে 4 মাসেই ধরলাম, আপনার 3টা সরকার আপনার অলরেডি গঠন করা হয়ে যায়। সেই জায়গায় সেইখানে কিন্তু ওই সরকার এসেও কিন্তু সমস্ত প্রশাসন যন্ত্রকে কিন্তু এখান থেকে বদলি ওখান থেকে বদলি করে তার নিজের মতো করে কিন্তু তারা কাজ করে। কোনো কাজই কিন্তু কোনোটার জন্য আটকে থাকে না। হ্যাঁ, হতে পারে যে 24 জুলাই আগস্ট খুব সমস্যা সংকুল ছিল, সেটার জন্য 3 মাস বাড়তি হতে পারে, সেটার জন্য 6 মাস বাড়তি হতে পারে। যে নির্বাচনকে কেন্দ্র করে এত কিছু, এখানে যে কোনো ফ্যাক্টর ছিল না, এটা তো বোঝাই যায়। ছাত্ররা নিজেরাই পরে স্বীকার করেছে। তো যে নির্বাচনকে, যদি আপনার 14 নির্বাচন ভালো হতো তাহলে আপনার 18তে প্রশ্ন আসতো না, যদি 18 নির্বাচন ভালো হতো 24-এ প্রশ্ন আসতো না। তার মানে কি, নির্বাচনটা যদি মিনিমাম সঠিক হতো তাহলে কিন্তু একটা ছায়া সরকার থাকতো, একটা ছায়া বিরোধী দল থাকতো, যারা কিনা সরকারের স্মার্টলি সমালোচনা করতে পারতো। সরকার চাইলেই এত স্বৈরাচার হতে পারতো না, এত ফ্যাসিস্ট হতে পারতো না। সেইখানে আপনার নির্বাচনটাকে আপনি পরোক্ষের মধ্যে রেখে দিয়েছেন। আপনি প্রত্যক্ষতে নিয়ে আসছেন কি, যেটা পরোক্ষের। আপনি যে এত সংস্কার করছেন, সংস্কার ধরেন অনেকগুলা হয়েও গেল, সংস্কার আপনি কি দিয়ে ঠিক করবেন? হাজয় যুক্ত হয়েছে বলেই তো আপনার সংস্কারকে সফলতার মুখ দেখাতে হবে। আপনি হাজয় যুক্ত হয়েছে ব্যবস্থাই করছেন না, আপনি আপনার স্পিকার চলে গেছে। মনিয়াপা, এখানে আলাপটাকে আরেকটু রাজনীতির ভিতরে নিয়ে আসার চেষ্টা করি। সেটা হচ্ছে লন্ডন বৈঠক যে হলো, এরপরে যে ঘোষণাটি আসলো, যদি সেখানে যদি কিন্তু আছে
সংস্কার এবং বিচারে পর্যাপ্ত অগ্রগতি হলে ফেব্রুয়ারির প্রথমার্ধে যে কোনো দিন নির্বাচন। এখন প্রশ্ন হলো এই ঘোষণাটাকে পরবর্তীতে রাষ্ট্রীয় যে কার্যক্রম বা সরকারের কার্যক্রম নির্বাচনমুখী করার ক্ষেত্রে যা করা দরকার, বিএনপি কি রাজনৈতিকভাবে সেটি করতে পেরেছে? খুব ছোট্ট করে শুনবো এরপর। বিএনপি এখনো সময়ের মধ্যে আছে। আপনার মনে আছে নিশ্চয়ই যে ইসি কি বলেছেন, সিসি বলেছিলেন যে আমার উপর কোনো আদিষ্ট হয় না, নাম্বার 1। নাম্বার 2, উনি বলেছেন যে আমি 3-4 মাস আগে তফসিল ঘোষণা করি বা নির্বাচনের কার্যক্রমটা ওপেন দেখাই। এখন আপনার ইসি কি বলেছেন, নির্বাচন কমিশনার মানে কমিশন ডিসেম্বরকে সামনে রেখে কাজ করছেন বলছে। সেই জায়গায় আমি বলি পুলিশ কি বলছে, পুলিশের সদর দপ্তর বলছে সারা দেশে 47,000 ভোট কেন্দ্র ধারণায় রেখে প্রশিক্ষণ পরিকল্পনা নিয়ে তৈরি থাকবে। সমস্যাটা হলো সরকার কি চায়, এটা হচ্ছে মেন সমস্যা। পুলিশের কিন্তু এখনো ট্রমাটাইজই আছে, এখনো কিন্তু পুলিশ এবং মব রশি টানাটানি খেলা খেলছে। তার মানে কি আপনারাও বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই নির্বাচন উপযোগী না, সেটাই বলছেন? আমি নির্বাচনের সঙ্গে উপযোগী এটা বলছি না। ফেব্রুয়ারি আসতে অনেক দেরি। আপনি চাইলে পুলিশকে সংস্কারের জন্য আপনি কি করেছেন তেমন আপনি দৃশ্য তো আমাকে দেখান। পুলিশ সংস্কারের জন্য পুলিশের পক্ষে আমার এখন দাঁড়ানো উচিত, কারণ পুলিশ আমাদেরই লোক। পুলিশ এতদিন যা করেছে সেটার শাস্তি পুলিশের অনেক বেশি হয়েছে। তো পুলিশকে ছাড়া আমার নির্বাচন হবে না। সো দ্যাট পুলিশের পাশে আমার দাঁড়ানো উচিত, আমার প্রশাসনের পাশে দাঁড়ানো উচিত। কারণ প্রশাসন এত অনিরপেক্ষ নির্বাচন করেছে এতকাল যে আমি যদি দেখতাম সরকার প্রশাসনের পাশে দাঁড়িয়ে প্রশাসনকে সঠিকভাবে পরিচালনার চেষ্টা করছে, পুলিশকে সঠিকভাবে পরিচালনার চেষ্টা করছে, তাহলে আমি বলতে পারি, আমি আশ্বস্ত হতে পারি যে সঠিক টাইমে এখনো 8-10 মাস আছে। নীলুফার চৌধুরী মনিয়াপা, অসংখ্য ধন্যবাদ। আরো আলোচনা শুনবো। আমরা একটু অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া ভাই আপনার কাছে আসতে চাই। যদিও জাতীয় পার্টির মধ্যে আবার সেই ভাঙন গড়ন তো আছে, ভাঙন গড়নের মধ্যেই জাতীয় পার্টি আছে, এটা বললেও ভুল হবে না। এই যে মনিয়াপা যেখানে শেষ করলেন, নির্বাচন প্রশ্নে আসলে সরকার কি চায়, আপনাদের বিগত সরকারের সাথে নানা অভিযোগ নানা প্রসঙ্গ টেনে আলোচনা হচ্ছে, সেটি আপনার জানারও অজানা থাকার কথা না। এই সূত্র ধরে আগামী নির্বাচনের প্রেক্ষাপটে মনিয়াপা যেখানে শেষ করলেন যে নির্বাচন প্রশ্নে সরকার কি চায়, কি মনে হয় কি চায় সরকার? আপনারা এই জাতীয় পার্টির অবস্থান থেকে কি বুঝতে পারেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং যারা দেখছেন তাদের সবাইকে। নির্বাচন প্রশ্নে সরকার কি চাই এবং আমরা যারা রাজনৈতিক দলগুলো কি চাই, এইটার ব্যাপক একটা আলোচনার আছে। 166টা ইস্যু নিয়ে মূলত সংস্কার কমিশনের আলোচনা চলছে। জি, ধরে নিলাম 166টা ব্যাপারে সব রাজনৈতিক দল একমতে পৌঁছালো, তাহলে কি এইটা সংবিধানে সংযুক্ত হলো? সংবিধানে সংযুক্ত করতে হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হইতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনের প্রথম 30 কার্য দিবসের মধ্যে এটা উপস্থাপন হইতে হবে এবং ওই উপস্থাপনের পরে এটা 201 সদস্য কর্তৃক হা ভোটে জয়যুক্ত হইতে হবে, তাহলে এটা আইন হিসেবে ইয়ে হবে। এখন আপনি পিয়ারে হবে না নন পিয়ারে হবে, ইলেকশন আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থায় হবে নাকি আরো উন্নত হলে হবে, নাকি আমরা মানে সংবিধানের এখন যেই সরকার আছে এই সরকারকে আরো লাস্টিং করে আরো সামনে নিয়ে কিছু রাজনৈতিক দল যেটা চাচ্ছে মনে হচ্ছে সেই প্রক্রিয়া করবো। এই অবস্থা যদি চলে আর নির্ধারিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই না হয়, তাহলে সবগুলা সংস্কার করে আপনি কি করবেন? এই সংস্কারটা তো সংবিধানে সংযুক্ত করতে হলে একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। এখন প্রশ্ন হল নির্ধারিত সময়ের মধ্যে এই সরকার নির্বাচন চায় কি চায় না। আমরা ধরে নিলাম যে এই সরকার লন্ডন বৈঠকের সময় অনুসারে নির্বাচনটা চাচ্ছে, যেহেতু ডিসেম্বর জুন মাঝামাঝি ফেব্রুয়ারি অথবা মার্চ, কিন্তু অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না হবে এটা নিয়ে যথেষ্ট সংশয়ের ব্যাপার কিন্তু দাঁড়িয়ে গেছে। আপনি যদি দেখেন নতুন করে যে বিতর্কটা আসছে পিয়ারের উপস্থাপক বাংলাদেশে প্রথম আমার জানা মতে ডক্টর কলিমুল্লাহ একটা বাংলায় বই লিখেছিল এবং আমরা আমাদের নেতা হুসাইন মোহাম্মদের সাথে সোনারগাঁও হোটেলে এই আনুপাতিক হারে নির্বাচনের একটা সেমিনার করে এটারে সামনে নিয়ে এসেছিলাম, আমাদের ইস্তেহারও ছিল। কিন্তু আমরা পিয়ারের অনেকগুলা সাইট দেখছি যে নির্বাচন পিয়ারের মাধ্যমে হলে প্রথম যে জিনিসটা আমি একটু আগে বলেছিলাম যে বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল এখন হয় নাই যে রাজনৈতিক দল 201টি আসন পাওয়ার মতো রাজনৈতিক দল বা জোট যদি পিয়ারে হয় ওই আনুপাতিক ভোট পাবে এককভাবে। তাহলে আমরা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে ঢুকে গেলাম এবং সরকারের অস্থিতিশীলতার ব্যাপার আছে।
এটা একটা বিতর্ক এনে নির্বাচনটাকে এবং সরকারটাকে একটু লম্বা করার চেষ্টা করা হচ্ছে বলে আমি মনে করি, এবং নির্বাচনটাকে একটা অনিশ্চিত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। বিচার অবশ্যই বিচার হওয়া দরকার, কিন্তু আপনি না, কিন্তু সম্মানিত প্রধান উপদেষ্টা কিন্তু তার বক্তব্যে কয়েকবারে বলেছেন যে তার উপরে আস্থা রাখার প্রসঙ্গে তিনি বলেছেন। জাতি তো আস্থা রেখে ওনাকে মানে অভয়ানা ভাই যেটা বললেন, ওনাকে শপথ করানোর জন্য পুরো জাতি গেল, আমরা সহ গেলাম, গিয়ে ওনাকে শপথ দিয়ে আসলাম আমরা, কিন্তু উনি কতদিন থাকবেন কি থাকবেন সেই ব্যাপারটা ফাইসালা হয় নাই। এখন উনার উপরে আস্থা আছে বলেই তো সবাই উনাকে এই সরকারটাকে করানো হয়েছে। যেটা মূল প্রশ্ন যে জায়গাটা দাঁড়াচ্ছে এটা হলো যে সরকার নির্বাচন চায় কিনা। এই নতুন বিতর্ক যেটা সৃষ্টি হয়েছে, আপনার কাছে কি মনে হয় এবার দুই এক লাইনে বলেন সরকার কাছে মনে হচ্ছে যে এই নির্বাচনটা সঠিক সময়ে ফেব্রুয়ারিতে যে লন্ডন বৈঠক সেই জায়গায় হওয়ার মতো পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অন্যান্য সবকিছু মিলে এমন একটা অবস্থা হয়েছে যে আদালত থেকে আসামি সহকারে পুলিশও পালায়, এরকম একটা মবের রাজত্ব সৃষ্টি হয়েছে। এই অবস্থায় স্থানীয় বলেন আর জাতীয় বলেন নির্বাচন কেন্দ্রগুলা ওই মব থেকে বাঁচবে কিনা সেটা নিয়েও প্রশ্ন। এই জায়গাটা উন্নত করতে হবে, এই জায়গাটা উন্নত করে নির্বাচনটা সঠিক সময় দিতে হবে এবং এই সংস্কার বিচার এগুলা বাস্তবায়ন করার জন্য দিতে হবে। 5 আগস্টের পরে যে মামলাগুলো হয়েছে 200-250 আসামি, ফৌজদারি কার্যবিধি যদি আপনি দেখেন তাহলে এখানে রাজ্জাক ভাই আছে আইনজীবী, আমি আইনজীবী, ববি আজ্জাজ ভাই আইনজীবী, তাহলে একটা ফৌজদারি কার্যবিধি অনুসারে তদন্ত, চার্জ গঠন, নিম্ন আদালতের রায়, উচ্চ আদালতের আপিল, রিভিউ, এটাতে যেই সময় দরকার, আপনি তদন্ত করতে গেলে 250 আসামি প্রত্যেকজনকে, খুনের মামলার আসামি প্রত্যেকের কাছে যেতে হবে। এখন কত সময় সেটা বলছেন সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এই ব্যাপারটা কমপ্লিট করে নির্বাচন, এটা নির্বাচনকে বিলম্বিত করে। এই জায়গাতে আমরা বিরতিতে যাবো, তার আগে একটু দুই এক লাইনে শুনি। সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা মবের যে প্রসঙ্গ বললেন, সেটি হচ্ছে যে 5 আগস্টের পর তো নানা ধরনের পরিস্থিতি, ভঙ্গুরতা, ভয়াবহতা, বিপর্যয়তা সেটা তো আছে। এই জায়গা থেকে আমাদের ঘুরে দাঁড়াতে সময় লাগছে, নাকি আসলে এটিও দ্রুত সময়ের মধ্যে এই অবস্থার পুনরুদ্ধার না হওয়ার পিছনে কোনো উদ্দেশ্য আছে? আমার মনে হয় কোনো একটা উদ্দেশ্য আছে, নাহলে এই যে সময় আমরা 11 মাস সময় পেলাম, 11 মাসের মধ্যে আরো উন্নত করা যেত বলে মনে করি, আরো উন্নত করা যেত বলে অনেক উন্নত করা। জি, এই প্রসঙ্গে আরো আলোচনা আমরা শুনবো, তবে আমরা একটা বিরতিতে যেতে চাই। প্রশ্নটি আমি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাক আপনার কাছে প্রশ্নটি রেখে যাই। সেটি হচ্ছে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আবার সেই নতুন করে এক ধরনের তর্ক বিতর্ক প্রয়োজন আছে কি নাই সেটা দেখা দিয়েছে। এনসিপি যেটা বলছে 5 আগস্ট পর্যন্ত তারা অপেক্ষা করে, এরপরে তারা নিজেরাই দায়িত্ব নিয়ে জুলাই সনদ ঘোষণা করবে। এখন প্রশ্ন হচ্ছে যদি সরকারের পক্ষ থেকেও ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকেও জুলাই সনদ ঘোষণা আসে, তখন এর বাস্তবায়নের রূপরেখা নিয়েও নানা ধরনের আলাপ উঠবে, কিভাবে সেটি বাস্তবায়ন হবে। এখন আপাতত মনে হচ্ছে যে সবাই চায়, আবার কেউই চায় না। এনসিপি স্পষ্ট করে বলছে তারা 5 আগস্ট পর্যন্ত অপেক্ষা করবে, এরপর তারা নিজেরাই ঘোষণা করবে। ধন্যবাদ আপনাকে। এই জুলাই সনদ জি, কে চাইলো কি না চাইলো, এর চেয়ে গুরুত্বপূর্ণ হইল যে এর স্বীকৃতিটা দরকার। যদি প্রশ্ন করেন কেন, মব নিয়ে কিন্তু বহু কথা হচ্ছে। বাংলাদেশে কিন্তু গত 16 বছর রাষ্ট্রীয়ভাবে মব চলেছে। রাষ্ট্র বলে নাই বিনা বিচারে হত্যা, রাষ্ট্র বলেনি গুম করা, রাষ্ট্র বলেনি আয়নাঘর, রাষ্ট্র বলেনি সেনা অফিসার মারা যাবে, রাষ্ট্র বলেনি শাপলা চত্বরে লোক মারা যাবে বিনা বিচারে। যে কোনো লোককে মুখোমুখি করতে হবে বিচারের। যেই কথাটা নুরুল হুদা সাহেবকে জুতা দিয়ে অপমান করার পর বলা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে সেটা সমর্থন করি না যে ওনাকে জুতার মালা পরাইছে, আমি সমর্থন করি না এবং কোনো সচেতন ব্যক্তি করবেন না। কিন্তু এই যে জুলাইয়ের যে আন্দোলন, সেটাও যদি বলেন সেটাও এক ধরনের মব। কেননা সে তো তাড়ানোর জন্য গেছে এই সরকারকে, বিয়ন্ড লয়ের বাইরে থেকে তারা গুলির শিকারও হয়েছে। এই যে মব, এটা মব বলছেন আপনি, আমি বলছি কেন অবজেক্টিভের ব্যাপার। আমি এটাকে মব বলছি এই কারণে যে বড় মবকে দমানোর জন্য এই মবটা প্রয়োজন ছিল। ওই মবটা হইছে বলেই আজকে আয়নাগর বন্ধ হইছে, ক্রস ফায়ার বন্ধ হইছে, গুম বন্ধ হইছে ওই মবটার কারণে। এবং যে মব জনগণ সমর্থন করে সেটা হইল মব জাস্টিস, আর যেটা সমর্থন করে না সেটা হলো মব মুভমেন্ট। আমি বুঝাইতে পারছি আপনাকে? সুতরাং এই জুলাই আন্দোলনটা ছিল, এখন আমি বুঝলে তো হবে না, যারা করে তাদের বুঝতে হবে। সেটাই বলছি, তারা যে সব বুঝবে তা না, কারণ ওরা যখন করতে যায় তখন এক হিসাব, কিন্তু আমাদের তো একটা জাজমেন্ট দেওয়া দরকার। সুতরাং ওইটা যদি না হইতো, ওই যে আয়নাঘর মব চলমান থাকতো, ওই ক্রস ফায়ার চলমান থাকতো, এটা প্রত্যেকের মাথায় নিতে হবে। আমরা যত কথাই বলি নাম্বার 1, নাম্বার 2 আসেন নির্বাচন এই সরকার দিতে চান কিনা।
সেটা অবান্তর। নির্বাচন দিতে উনি বাধ্য, কিংবা উনি নির্বাচন না দিয়েও চলে যেতে পারেন। চলে যাবেন এটা নিশ্চিত। কেন আমি বলছি, উনি এই যাবেন মানে কিভাবে চলে যাবেন? বলে চলে যাবে যে আমি পারতেছি না, সবাইকে ডাকবে, যেভাবে বঙ্গভবনে অগ্নি ছিল আবার সবাইকে ডাকবে। কেন সেটা বলছি। উনি নিশ্চয়ই নুরুল হুদা মার্কা নির্বাচন দিবেন না, উনি নিশ্চয়ই রকিবউদ্দিন মার্কা নির্বাচন দিবেন না, উনি নিশ্চয়ই হাবিবুল আল মার্কা নির্বাচন দিবেন না। যদি দিতেনই তাহলে বঙ্গভবনে ওত নেওয়ার 3 মাস পরে দিয়ে চলে যেতেন। আমাকে কথা বুঝাইতে পারছি? উনি যদি ওই নির্বাচনই দেন তাহলে তো 3 মাস পরে দিয়ে চলে যেতে পারেন। সেই কারণে বলছি নাম্বার 1। নাম্বার 2, রাজনীতিবিদ যারা আছে তাদের কাছে প্রশ্ন, বিগত 12 বৎসর, আমি 15 বছর ধরলাম না, 12 বছর, 14 থেকে যদি ধরি, বিগত 14 বছর যাবৎ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ বাদে সবাই আওয়ামী লীগ বিরোধী ছিল এবং তাদেরকে নির্বাচন দাবি করে ক্ষমতাচ্যুত করতে চেয়েছে। কথার কথা বলছি। তাহলে 12 বছর বিরোধিতা করার পর আওয়ামী লীগ কিন্তু 15 বছর ক্ষমতায় ছিল। আর গণভবনে যখন, বঙ্গভবনে যখন ওত নিল, তারপর সবাই যে জাতীয় সব দল যখন এই সরকারকে সহযোগিতা করতেছে, উনি 11 মাসে টালমাটাল। অর্থাৎ 12 বছর আওয়ামী লীগের বিরোধিতা করছে, তারা 15 বছর ক্ষমতায় ছিল। আর যে সরকারকে সবাই সহযোগিতা করতেছে, উনি 11 মাসে তালমাতাল। কেমন সহযোগিতাটা হচ্ছে? নাম্বার 1। নাম্বার 2, আসেন, যেই দলগুলো বিগত 15 বছর নির্বাচনে যায় নাই লেভেল প্লেইং ফিল্ডের অজুহাতে, এবং লেভেল প্লেইং ফিল্ড দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের না। কেন না? কারণ নির্বাচন কমিশনের লোক নাই, নির্বাচনের সময় প্রশাসনটাই তার অধীনে যায়। তাহলে এটা সেই প্রশাসন, যেই প্রশাসন 16 বছর যাবৎ লালন পালন করে তৈরি করেছিল পলায়নকৃত সরকার। তাহলে এই 11 মাসে কোনো সংস্কার হয়নি, কোনো লোক পরিবর্তন হয়নি। আমি সেটাই বলছি। বলুন। ওই যে সহযোগিতা, আপনি এত সহযোগিতা করতেছেন, 11 মাসে 200 আন্দোলন হয়েছে এই সরকারের কাছে। কোন রাজনৈতিক দল কি বলছে যে উনি অনির্বাচিত সরকার, ওনার কাজ একটা নির্বাচন দিয়ে যাবে? তোমরা যে দাবি দাওয়াগুলি নিয়ে এসছো সেটা পুরনো, নতুন নয়। তোমরা যার যার বাসায় চলে যাও, নির্বাচিত সরকার আসুক, দাবি দাও। কোন রাজনৈতিক দল বলছে? বলেনি। এই যে আইন শৃঙ্খলা, রাজনৈতিক দল বলেনি, কিন্তু সরকার তো বলছে যে মানুষের দাবি দেওয়া থাকতে পারে, সেটি জানানোর তার অধিকার আছে। ইয়েস, আছে তো। কিন্তু আপনি তো, এই সরকার এত কিছু করলে সব পারবে না সে। আমরা কেন সহযোগিতা? আমি সহযোগিতার নমুনাটাই তো বললাম, যে এটা তো আমার নৈতিক দায়িত্ব ছিল বলার। যেমন ধরেন, একটা সরকারি চাকরিবিধি করা হয়েছে, সচিবালয় আন্দোলন হয়েছে। আচ্ছা, মাস্টার অ্যান্ড সার্ভেন্ট রিলেশন, আমি সরকার, তুমি প্রজাতন্ত্রের সার্ভেন্ট, হটেভার দ্য ল তুমি মানতে বাধ্য। এখানে তো মাস্টার আর সার্ভেন্ট তো আন্দোলন করতে পারবে না যে এই আইন আমি মানি না। কিন্তু আমরা কি কেউ বলেছি যে এটা তোমার অন্যায়? বলি নাই, কোনো রাজনৈতিক দল বলে নাই। থার্ড, আসেন, যেই প্রশাসনের অধীনে আপনার লেভেল প্লেইং ফিল্ডের অজুহাতে নির্বাচনে গেলেন না, সেই প্রশাসন আজও বিদ্যমান। তাহলে আজকে এখন পর্যন্ত রাজনৈতিক দল এখন পর্যন্ত স্টেটমেন্ট দিতে পারবে কালকে সকালে দাঁড়িয়ে যে আমরা দেখতেছি একেবারে দিব্যি আরামে যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে লেভেল প্লেইং ফিল্ড আছে, সেই ফিল্ড এখন বিদ্যমান? যদি থাকে তাহলে পিছের নির্বাচনে আপনি যাননি কেন? একই প্রশাসন তো চেঞ্জ হয়নি না। তখন তো অভিযোগটি ছিল নির্বাচন পদ্ধতি এবং নির্বাচনকালীন নির্বাচন পদ্ধতি তো শেষ হয়নি, এখন তো সংস্কার চলমান। তা আপনি কোন দিকে যাবেন? আপনাকে তো আগে স্থির হইতে হবে নির্বাচনটা করবেন কিভাবে, কোন সংবিধানে, কোন আইনে, কোন বিধানে। আপনি কালকে সকালে নির্বাচন দিলে হবে? বলুক তারা যে দিলে হবে। কারণ আরেকটা কথা তারা বলেন। রাজ্জাকি ভাই, আপনি আলোচনা করছেন, আপনার জায়গা থেকে তো বলবেনই, কিন্তু আপনার আলোচনায় তো অনিশ্চয়তার একটা বড় ক্যানভাস প্রকাশ পাচ্ছে। ডেফিনেটলি অনিশ্চিত। আমি তো বলতেছি বারবার বলতেছি জোর গলায় যে ইউনূস সাহেব যে নির্বাচন দিয়ে যাবেন তার কোনো গ্যারান্টি নাই। যেহেতু উনি নুরুল হুদা মার্কা নির্বাচন দিবেন না আমি নিশ্চিত, যেহেতু উনি হাবিবুল আলম মার্কা নির্বাচন দিবেন না আমি নিশ্চিত, এবং রাজনৈতিক দল তাদের তো নির্বাচন দাবি করাটা খুবই যৌক্তিক, আমিও যৌক্তিক দাবি করি যে নির্বাচন হওয়া উচিত, কিন্তু তাদেরকে তো নিশ্চিত হতে হবে, তাদেরকে তো ওই নির্বাচন দাবি করতে হবে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দাবি করতে হবে। ধন্যবাদ। যেহেতু মনিয়াপা বা রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বললেন, মনিয়াপার কাছে আসতে চাই যে এই আপনারা রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়, সেটাও যৌক্তিক, এবং দেশের এই অবস্থায় একটি যেনতেন নির্বাচন যাতে না হয় সেই জায়গাটাও রাজনৈতিক দলগুলো ভাববে, কিন্তু সকল পরিস্থিতিকে মোকাবেলা করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, রাজনৈতিক নির্বাচন সংস্কার বিচারের সকল কিছুর মধ্যে সমন্বয় সাধন করে সেই জায়গাটিতে রাজ্জাকি ভাই যে কথাটা বললেন যে রাজনৈতিক দল চাইবে, এটা যৌক্তিক। ইউনূস সাহেব যেহেতু মার্কা, নুরুল হুদা মার্কা নির্বাচন দিবে না, এটাও যৌক্তিক। 11 মাসে কি ইউনূস সাহেব নুরুল হুদা মার্কা যাতে নির্বাচন না দিতে হয় সেটার কি কোনো পরিবর্তন করেছেন বা করতে চেয়েছেন বা করার পথে চলছে? যে সংস্কারগুলো আছে উনি কিন্তু পয়েন্টগুলো সুন্দর বলছে, যে সংস্কারগুলো আছে ওগুলো কোন
কাজে লাগবে নির্বাচনের জন্য? আপনি বলেন, এই যে নারী নিয়ে যদি সংস্কার ধরি, এটা নির্বাচনের আগে কি কোনো দরকার আছে? এটা একটা সংসদ আসবে, সংসদে ওইখানে হা না ভোটে যাওয়া যুক্ত হবে। তো এই জায়গাগুলো আপনার যেমন যে বিচারের সংস্কার শেষ করে অনন্তকাল আপনার বসে থাকতে হবে। বিচারের সংস্কার যদি খালি আপনি শেষ করেন, তো সেইখানে সরকার যেটা 11 মাসে মব আর লুটপাট ছাড়া কোন সংস্কারটা করতে পারছে আপনি আমারে বলেন। মব আর সংস্কার, মবের যে লুটপাট যেটা করছে, আমি সরকারকে এই জন্য বলছি, যেহেতু সরকার বিচার করতে পারে না, সরকারের বিচারহীনতায় এটা ক্রমবর্ধমান হারে বেড়েছে। তো ক্রমবর্ধমান হারে যখন বেড়ে যায় দেশের, এবং একটা পুলিশ যখন দেখা যায় যে একটা পুলিশ একটা মবকে নিয়ন্ত্রণ করতে পারছে না, সে এত বড় মব কিভাবে নিয়ন্ত্রণ করবে? সারা দেশে 47,000 ভোট কেন্দ্রের মবটা সে কিভাবে নিয়ন্ত্রণ করবে? আয়নাঘর মবটা কি হয়েছিল বলেন? হ্যাঁ, আয়নাঘর তো মব, আয়নাঘরের মব, সেটা কিন্তু ভেঙে চুরে আবার নতুন করে আয়নাঘর মব তো প্রশাসন করেছে। তো প্রশাসন করেছে, সেই প্রশাসনকে কি ঢেলে সাজানো হয়েছে? হয় নাই। আমি সেটাই তো বলছি, কিভাবে সাজাবেন? সেটা কি চেষ্টা আছে? নাই। আপনি মনে করেন যে প্রশাসন ইলেকশনের বিকল্প হতে পারে না, ডিসিএসপিরা, কারণ নির্বাচন কমিশনের ওটাও সত্যি কথা, কোনো নিজস্ব জনবল নেই। না, এখন মনিয়াপা তাহলে এই প্রশ্নটি, না মনিয়াপা এই প্রশ্নটি তাহলে আমার করতে হয় যে আসলে প্রশাসনে কারা আছেন সেটা নিয়ে কিন্তু বিএনপি এবং এনসিপি পরস্পর আমরা একটা দোষারোপ দেখছি, যে এনসিপি বলছে প্রশাসনের সকল ক্ষেত্রে বিএনপির লোকজন আছে, আপনারা বলছেন এনসিপির প্রভাব আছে। মাঝখানে আপনি আরেকটা দলকে, খুব সিরিয়াস একটা দলকে বাদ জামাত দিয়ে ইসলামী, জি দিয়েছেন, হ্যাঁ, যারা সবচেয়ে বেশি, যে মানুষগুলো সরকারে না থেকে সরকারের বড় রোল প্লে করছে। আপনি যদি ডিসি কাণ্ডটা দেখেন, 4টা বা 5টা ডিসি ছাড়া ছাত্রদল করা আমরা কোনো ডিসি দেখি নাই। সবগুলো কিন্তু হয় আগেরগুলো আছে, আওয়ামী লীগের যারা তারাই আছে, আর না হয় জামাতের আছে, না হয় এনসিপি কারো কাছে। এনসিপি তো নিজের কোনো দল নাই, তারা নিজেরাই ছোট্ট একটা দল, নতুন একটা দল, এবং যে দলের এখন পর্যন্ত গঠনতন্ত্র সবাই জানে না, যে দলের এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই, তার তো নিজস্ব লোক থাকার কথা না ওইখানে। এই মুহূর্তে যে যত তেলবাজি করবে এনসিপির সাথে, যে এনসিপি সরকারের লোক, তাকে তেলবাজি করবে যে প্রশাসন, সে ওইখানে থাকবে। কিন্তু সেই মানুষটা যে এনসিপির হয়ে কাজ করবে, না আওয়ামী লীগের হয়ে কাজ করবে, না জামাতের হয়ে কাজ করবে, এটা কিন্তু কেউ জানে না। তো এটা কিন্তু কাজটা করার কার কথা? সরকারের। যেহেতু এদের ছাড়া নির্বাচন হবে না, আপনার প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, তারপরে আপনার আনসার, ভিডিপি, পুলিশ, এগুলাই তো থাকবে ওইখানে। আমার আপনার কিন্তু মনিয়াপা আপনার কাছে আমার ভোটটা দেওয়া শেষ, আমি কিন্তু চলে আসবো, শুধুমাত্র একজন আমাদের প্রতিনিধি ছাড়া। সেই প্রতিনিধি কিন্তু শর্ত সাপেক্ষ প্রতিনিধি, তার যদি কোনো অন্যায় দেখে, জোর করে অন্যায় দেখতে পারে, তাকে বের করে দেওয়ার রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে। তাইলে আপনার মনে করেন যেগুলা নিয়ে দরকার সেগুলোই তো হচ্ছে না, তাইলে ওই জায়গাটায় যে কথাটা কামাল ভাই বলছে, যে কথাটা রাজ্জাকি ভাই বলছে, সেই কথাটাই তো ওই জায়গায় যদি আমি আসি, আমি যদি যুক্তিক কথা বলি, তারা তো রহস্য খুঁজে পায়, আপনারা রহস্য দেখেন কি? আমরা কেন রহস্য পাবো না? তারা যদি পায় আমরা আরো বেশি, আমরা সাফার করি, আর তারা বলে, তারা সূত্রের কথা বলে, আর আমরা ওই সূত্রটার উপর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। এখন আমি হইলাম ভাসুরের নাম মুখে নেওয়া বারণ, আমি এখন ভাসুরের রুলে আছি, আমি মুখে নিতে পাচ্ছি না, আমি আরো কয়েকদিন অপেক্ষা করছি। আমি তাদের উপরই আমি দেখতে চাই উনারা কি বলেন। একটু জানতে চাই সেই অপেক্ষার ফল কি তিক্ত হবে নাকি মিষ্ট হওয়ার সুযোগ আছে? বাংলাদেশের প্রেক্ষাপটে মিষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, তবে যদি মিষ্ট হয় তাহলে আমাদের চেয়ে সুখী যারা রাজনীতি করি তাদের চেয়ে সুখী কেউ হবে না, এইটুকু আমি বলতে পারি। তবে এই জিনিসটা নিয়ে যত জল ঘোলা করা হচ্ছে সেটার জন্য কিন্তু তাদের সবাইকে পে করতে হবে। এই কারণে পে করতে হবে যে দুর্দান্ত প্রতাপশালী আওয়ামী লীগ যে অত্যাচার করেছে মানুষকে, যে নির্যাতন করেছে মানুষকে, যে গুম ঘরে নিয়ে গেছে মানুষকে, যে শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়ে সমস্ত বিএনপির লোকজনদেরকে, সাধারণ মানুষদেরকে ডান্ডা বেরি পরিয়ে জেলখানা ভরে রেখেছে, সেই আওয়ামী লীগকে কিন্তু বিদায় নিতে হয়েছে খুব নিকৃষ্টভাবে। যেটাই হোক না কেন, যাদের দ্বারাই হোক না কেন, সবাই কিন্তু এটার জায়গায় কিন্তু সবাই একদিকে, আমরা পালাতে হয়েছে, স্পষ্ট কথা পালাতে হয়েছে। তাইলে তার বাইরে যারা মানে অগণতান্ত্রিক, অরাজনৈতিক, তারা কতক্ষণ এটা থাকবে? শুধু বিদেশি শক্তি, জিও পলিটিক্স দিয়েই আমি সবকিছু করব,
বাংলাদেশে যদি জিও পলিটিক্স দিয়ে এত কিছু করা যাইতো তাহলে কিন্তু -2 ফর্মুলা বাস্তবায়নের জন্য 20 বছর অপেক্ষা করা লাগে না। না কিন্তু আবার ওই এই সব মনিয়াপা এই তারা কিন্তু গলা ধাক্কা দিয়ে অনেক আগে বের করে দিতে এই পারতো। অভিযোগটা আছে যে এই মুহূর্তে বড় রাজনৈতিক দল সহ কিংবা সরকারের সাথে বা নির্বাচন প্রসঙ্গে যে রাজনৈতিক দলগুলো কথা বলছে সবাই বিদেশি কোনো না কোনো রাষ্ট্রের প্রেসক্রিপশনের ওষুধ খাচ্ছে, এই অভিযোগটাও কিন্তু আছে। আমরা পরবর্তী পর্যায়ে আপনার আলোচনা শুনবো। মাহবুব কমল ভাই আসতে চাই, যে জায়গাটাতে আমাদের অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া ভাই শেষ করছিলেন যে আসলে এই যে মব ভায়োলেন্সের প্রসঙ্গ বলুন কিংবা থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে কিংবা বৈধ অস্ত্রের হিসাব খুঁজে না পাওয়া, সেটি একটা প্রসঙ্গ আছে। পুলিশের বা নীতি নির্ধারণী পর্যায়ের সাথে মাঠ পর্যায়ের একটা সমন্বয়হীনতা আছে। রাজনৈতিক দলগুলো ঐক্যমতের এই সংলাপে নানা বিষয়ের মতপার্থক্য তৈরি হচ্ছে। এই ব্যাপারগুলো নির্বাচন পিছানোর কার্ড হিসাবে কি বাংলাদেশের শেষ পর্যন্ত রাজনৈতিক প্রক্রিয়ায় কাজ করবে, টিকে থাকবে? বলছি জি প্রথমে 30 সেকেন্ড। জি বলুন। আমার এনসিপির ছোট ভাই, তাকে আমি একটা কথা বলি, এটা হচ্ছে আপনি বিচার প্রক্রিয়া শেষ করতে চাচ্ছেন। আমরা বা একটা পর্যায়ে আমরা বলেছি দৃশ্যমান, ঠিক আছে, শেষ করার কথা বলি। ঠিক আছে, এখন বাংলাদেশের এক্সিস্টিং কোনো পলিটিক্যাল পার্টি কি আছে যে যারা গত সরকারের যে যারা খুন করছে এবং লুটপাট করছে তাদের বিচার চায় না? নট এ সিঙ্গেল, একজন একটা রাজনৈতিক দলও নাই। যদি তাই হয় তাইলে আপনারা এত চিন্তিত কেন? পার্লামেন্ট গঠিত হোক, যে দলই ক্ষমতা যায়, তারা তো গত সরকারের বিচার করার জন্য রেডি হয়ে আছে, তো তারা এটা কন্টিনিউটি করবে, এটা চিন্তিত হওয়ার তো কিছু নাই। 2 নম্বর হচ্ছে এখানে আস্থার প্রশ্ন আসছে। ভাই একটু থামাবো, একটু পরে আমি বলি। আস্থার প্রশ্ন আছে। ব্যক্তিগতভাবে এই সরকারের প্রতি আমার কোনো আস্থা নাই। কেন আমি বলছি? কার উপরে? এই সরকারের প্রতি, এই যে নির্বাচনের ব্যাপারে। দেখেন, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য 5টা স্টেক হোল্ডার। আমরা কিন্তু মূল জায়গাগুলিতে বলেন, আমরা একটু শুনি, বলেন। গভর্নমেন্ট, ইলেকশন কমিশন, জি, পলিটিক্যাল পার্টি, অ্যাডমিনিস্ট্রেশন অ্যালং উইথ আইনশৃঙ্খলা বাহিনী, পঞ্চমটা সবচেয়ে ইম্পর্টেন্ট, 50% একাই সে, সেটা হচ্ছে ইলেক্টোরেট, আচ্ছা, নির্বাচক মণ্ডলী, যারা ভোট দিবে। ভোটাররা যদি গণতান্ত্রিক আচরণ করে তাইলে এগুলি আর লাগে না। তাইলে এই যে আমাদের নির্বাচক মণ্ডলী যারা ভোটার, তাদেরকে তো এই যে সাধারণ মানুষের মধ্যে যে মব কালচার গড়ে উঠতেছে এবং মবকে প্রাতিষ্ঠানিকতা দেওয়া হচ্ছে, যেমন ধরেন আমি একটা ছোট কথা বলি, একটা উদাহরণ দেই। যেমন ধরেন আমাদের যে প্রেস সেক্রেটারি, উনি বললেন কি এটা প্রেশার গ্রুপ। ঠিক আছে, উনি একজন শিক্ষিত লোক, হ্যাঁ, এরা সাংবাদিকতা করছেন, আপনাদের কমিউনিটির মানুষ। হ্যাঁ, দেখেন মানে কি বলবো, মব হচ্ছে ইট ইজ অ্যান অর্গানাইজড স্ট্রাকচার দ্যাট ট্রাইজ টু ইনফ্লুয়েন্স গভর্নমেন্ট অর এনি আদার অথরিটি। কিন্তু এটা হচ্ছে প্রেশার গ্রুপ। প্রেশার গ্রুপ কখনোই বল প্রয়োগ করতে পারে না, আইদার ফিজিক্যাল অর ইনস্ট্রুমেন্টাল। প্রেশার গ্রুপ হচ্ছে, কিন্তু মব নিয়ে সরকারের বক্তব্য হলো যে সবাইকে বিচারের মুখোমুখি বা আইনের মুখোমুখি করা হবে, এটা সরকারের বক্তব্য। সরকারের আমরা তো কি দেখতেছি। আচ্ছা, তাইলে প্রেশার গ্রুপ যেহেতু বল প্রয়োগ করতে পারে না, ফিজিক্যাল অর ইনস্ট্রুমেন্টাল, কিন্তু আমরা দেখতেছি যে যারা ইয়ে করতেছে তারা বল প্রয়োগ করতেছে, তার মানে ইট ইজ নো লঙ্গার প্রেশার গ্রুপ, ইট ইজ মব। এখন দেখেন কথাটা কি দাঁড়াচ্ছে, কথাটা দাঁড়াচ্ছে যে মানে মবকে, এই ইলেকটোরেটের একটা অংশকে মবিস্ট রেখে আপনি একটা সুন্দর নির্বাচন করতে চাচ্ছেন, ইট ইজ অ্যাবসার্ড। এবং কেন মব দূর হচ্ছে না? এখানে গভর্নমেন্টের অ্যাটিটিউড প্রশ্নবিদ্ধ। কিরকম দেখেন, নিউটনের সেকেন্ড ল দিয়ে আমি বুঝাই। নিউটনের সেকেন্ড ল হচ্ছে কোনো স্থিতিশীল বস্তুকে বল প্রয়োগ না করলে সেটা চিরজীবন স্থিতিশীল থাকবে, আর গতিশীল বস্তুকে বল প্রয়োগ না করলে সেটা চিরজীবন গতিশীলই থাকবে। এখন আপনি বলবেন যে একটা বল ছুড়লাম, ওটা তো থেমে গেল, ওখানে একটা বল প্রয়োগ করা হয়েছে, আইদার বাতাস অথবা এনভায়রনমেন্টাল, না করলে এটা চলতেই থাকবে বলটা। তো মব তো একটা গতিশীল প্রক্রিয়া হয়ে গেছে, তাই না? আপনি যদি বল প্রয়োগ না করেন এই মব তো থামবে না, এটা নিউটন সেকেন্ড ল, এবং এইটা চলতেই থাকবে, আপনি বল প্রয়োগ করতেছেন না। আচ্ছা দেখেন, কথাটা হচ্ছে যে এখানে আরেকটা প্রসঙ্গ আছে, আমি সেই প্রসঙ্গটা আপনার কাছ থেকে একটু শুনি মাহবুব কমল ভাই। সেটা হচ্ছে যে কেউ বলছেন যে আসলে এই যে মবের যে প্রসঙ্গ যে তৈরি হচ্ছে সেটা আসলে
কিছু জনতার অনৈতিক বা বিধি বহির্ভূত আচরণ সেটি তারা স্বীকার করছেন, যেটা বলছেন যে বিগত 15 বছরের ক্ষোভ, এটা একটা জায়গা আছে। আবার কেউ কেউ বলছেন যে মব আসলে এভাবে হয় না, এটাকে পরিকল্পিত এক ধরনের অপরাধ, সেই প্রসঙ্গের জায়গাটি ভাবছেন। এখন এই বিগত 15 বছরের যে ক্ষোভ যে সমস্ত মানুষগুলো বা যে ধরনের প্রতিষ্ঠানগুলোর উপরে আছে, তো সেই জায়গা থেকে মানুষ তো অনেক সময় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতেই পারে। আমি তো টক শো বলতে বলছি যে এত বড় একটা বিজয়, এইটা একটা সেলিব্রেশন হইতে পারতো 7 দিন 15 দিন, বড় ধরনের সেলিব্রেশন। সেই সময় কিছু ভাঙা চোরা ভাঙচুর টাংচুর, 15 বছরের পুঞ্জীবিত ক্ষোভ এই 15 দিনে আপনি ডেলিভার করে দিতেন। তারপরে তো আপনি রুল অফ ল এস্টাবলিশ করবেন। আপনি কি এই পুঞ্জীভূত ক্ষোভকে কি আপনি ইটার্নিটি আপনি নিয়ে যাবেন? আপনি চিরকাল নিয়ে যাবেন? তাহলে এই সমাজটা সুস্থির হবে কিভাবে? দেখেন, সমাজটা, আমি বলছি যে গভর্নমেন্টের অ্যাটিটিউডটা প্রশ্নবিদ্ধ। কিরকম? যে যারা অপরাধ প্রবণ, তারা কি দেখে জানেন? তারা দেখে যে টোন অর সাইকি অফ দি টপ, একেবারেই তার টোনটা কি, তার সাইকিটা কি, সেটা দেখে কিন্তু ক্রিমিনালরা কাজ করে। যেমন ধরেন এখন ট্রাম্পের শাসনে কেন বেশি রেসিয়াল প্রবলেম হচ্ছে, কেন বেশি বর্ণ, কারণ যারা ওই মানে রেসিস্ট, তারা বুঝে যে ট্রাম্পের সাইকিটা কি, ট্রাম্পের অ্যাটিটিউডটা কি, তার টোনটা কি, ওইটা যেহেতু তাদের পক্ষে, সুতরাং তারা এগুলো করে। এখন আমাদের এখানে হয়েছে কি, এরা যারা ক্রিমিনাল মানে অপরাধ প্রবণ যারা, তারা টপ অফ দি গভর্নমেন্ট, টপ অফ দি কান্ট্রির সাইকিটা বুঝে ফেলছে, তার টোনটা বুঝে ফেলছে যে এগুলি করলে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, কারণ কোথাও তো বল প্রয়োগ করা হচ্ছে না, আপনাকে তো বল প্রয়োগ করতে হবে। যেসব জায়গায় ইনডিসিপ্লিন আছে, যেসব জায়গায় বিশৃঙ্খলা আছে, যে সমস্ত জায়গায় আনরুলি কর্মকাণ্ড, আপনাকে বল প্রয়োগ করতে হবে না। কোনো জায়গায় সরকারের কোনো বল প্রয়োগ নাই। আপনি থানা দেখেন, থানা মানে কি বলে যে লুট হয়ে যাচ্ছে। এবং হচ্ছে কি, দেখেন, একটা পুলিশ ওসি, সে আপনার রুল অফ ল এস্টাবলিশ করবে, আপনি মবের কারণে আপনি তাকে প্রত্যাহার করে নিলেন, তাহলে কি হইল? বাকি থানার যে ওসিগুলি তারা ডিমোরালাইজ হয়ে যাবে যে আমরা কিভাবে কাজ করবো। তাইলে আপনাকে তো পুলিশকে আপনি সক্রিয় করতে চাচ্ছেন, পুলিশকে সক্রিয় করতে গেলে তাদের মোরালিটিটাকে তো আপনাকে আপগ্রেড করতে হবে। তা আপনি ওসিকে প্রত্যাহার করে নিচ্ছেন মবের চাহিদা অনুযায়ী, তাই না? তাইলে বাকি থানাগুলি কি করবে? তো ফলে এই যে জায়গাগুলো, এই যে মানে টপ অফ দি গভর্নমেন্ট অথবা টপের যে সাইকি, টপের যে আপনার টোন, এইটা অপরাধ প্রবণরা বুঝে গেছে, বুঝে গিয়ে তারা এইসব করতেছে। সুতরাং আমি বলবো না, এখন আপনার কাছে প্রশ্ন ছিল যে এই প্রসঙ্গগুলো নির্বাচন বিলম্বের কারণ হয়ে দাঁড়াবে কিনা, আসলে টিকবে কিনা। না, প্রথম কথা হচ্ছে সেই কারণটা স্থায়ী পাবে কিনা। কোনটা? মানে এই যে কারণগুলো বলছেন মবের প্রসঙ্গ, না, আপনি সোসাইটিকে এই যে আনরেস্ট চলতেছে, এটাকে স্টেবল না করে আপনি নির্বাচন দিতে পারবেন? মানে নির্বাচন সেটা হবে ঠিক মতো? আপনার তো নির্বাচন দেওয়াই ঠিক হবে না। যে ইনস্টেবিলিটি চলতেছে সোসাইটিতে, এটাই তো বলছিল প্রথম। হ্যাঁ, এগুলো নির্বাচন দেওয়াই আপনার ঠিক হবে না। হ্যাঁ, যেখানে মানে ইলেকটোরেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। আপনি 20 বছর আগের ইলেকটোরেট আর এখনকার ইলেকটোরেট কিন্তু আলাদা। 5ই আগস্টের পরে কিন্তু আমাদের ইলেকটোরেটের মানসিকতা চেঞ্জ হয়ে গেছে, ক্যারেক্টারিস্টিক্স অনেক পরিবর্তন হয়ে গেছে। এইটা একটা উদ্ধত ইলেকটোরেট একটা অংশ, আমি সবাইকে বলবো না, উদ্ধত, বেপরোয়া এবং মানে নিজ স্বার্থ বা গোষ্ঠী স্বার্থ উদ্ধারের জন্য বা নিছক চাঁদাবাজির জন্য হলেও একটা বেপরোয়া আচরণ করতেছে। এবং সেই অবস্থায় আপনি একটা নির্বাচন দিতে চাচ্ছেন। মাহবুব কামাল ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা শুনবো, আপনার কাছে আবার ফিরবো। আমি একটু মশিউর রহমান আপনার কাছে আসছি, আপনি মাহবুব কামাল ভাইয়ের আলোচনায় যুক্ত করতে চাচ্ছিলেন, সেটা শুনে অন্য প্রশ্ন আছে আপনার কাছে। দেখুন, মাহবুব ভাই বললেন এনসিপি সংস্কার এবং বিচার নিয়ে এত ভয় পায় কেন, অর্থাৎ এই সরকারের আমলেই সবকিছু করতে হবে, এইটা কেন বারবার এনসিপি বলছে? এনসিপি বলছে কারণ বিএনপির মতো সবচেয়ে বড় রাজনৈতিক দল যখন তাদের দায়িত্বশীল নেতারা বলেন যে ওদের কলমের খোঁচার কোনো সংস্কার আমরা মেনে নিব না, অর্থাৎ যেই সরকারকে জুলাই বিপ্লবের পরে এদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো বসিয়েছে, সেই সরকারের বিষয় সম্পর্কে যখন বলে যে ওদের কলমের খোঁচার কোনো সংস্কার আমরা মেনে নিব না, তখন আমরা ভয় পাই। আবার নীলুফার আপনি একটা কথা বললেন, এখানে আমি একটু বলতে চাই সেটা যেটা আপনি ভয় পান, আপনার ভয় দিয়ে তো একটা দেশ চলবে না, আপনাদের গোটা কয়েকজনের ভয় দিয়ে দেশ চলবে না। দেশ কি বলে? গণতন্ত্রের কথা বলে, সংখ্যাগরিষ্ঠের কথা বলে। আপনি এইখানে এই কথাটা বললেন যে আপনারা সংবিধানটাই চেঞ্জ করে দিবেন, ছুঁড়ে ফেলে দিবেন। সংবিধানে কোথায়, 72-এর সংবিধানে কোথায় লেখা আছে যে এই খারাপ কাজটা করে আসো, ওই খারাপ কাজটা নিয়ে তুমি ঘুমায় থাকো, ওই খারাপ কাজটা তুমি ক্ষমতায় আসলে করবা? সংবিধানই ব্রিটেনের মতো সংবিধান
800 সংবিধান অলিখিত, দেশ চলছে না। আর আপনারা কি করছেন, শুধুমাত্র নিজের নাম কেনার জন্য সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন, এটা তো হতে পারে না। দেখুন আপু, সেটা তো বিএনপি কখনো মেনে নেবে না। এনসিপি একটা পলিটিক্যাল পার্টি, বিএনপি একটা পলিটিক্যাল পার্টি। এনসিপি তার জায়গা থেকে তার কাছে যেটা যৌক্তিক মনে হয় পার্টিগতভাবে সে তার দাবি সরকারকে দিয়েছে, আবার বিএনপি তার কাছে যেটা যৌক্তিক মনে হয়েছে সে সরকারকে দিয়েছে, এবং এটাকে নিয়েই তো একটা ঐক্যমত কমিশন গঠিত হয়েছে। দে উইল ডিসাইড যে কারা ঠিক কারা বেঠিক। আবার একটা ব্যাপার, নীলুফা বললেন এই সরকার নাকি গত 11 মাস শুধু লুটপাটই করেছে আর কিছুই করে নাই। এই কথাটা আপু যখন বললেন তখন তার দলের শুধুমাত্র অন্তকুন্দলে, দলীয় অন্তকুন্দলে গত 11 মাসে কমপক্ষে লুটপাটের কারণে কমপক্ষে 120 জন হচ্ছে 120 জনকে হত্যা করা হয়েছে, কমপক্ষে 20,000 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে শুধুমাত্র লুটপাট এবং চাঁদাবাজির ভাগাভাগি নিয়ে। থানা অ্যাটাক করা হয়েছে, থানা ভাঙা হয়েছে। এখন এটা যখন তারা বলেন, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে তিনি আরো একটা ভয়ঙ্কর কথা বলেছেন যে জুলাই বিপ্লব হয়েছে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য। তিনি বলেছেন, আমি কোট আনকোট বলতেছি, জুলাই হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, এখানে কোটা কোনো ফ্যাক্টরি না। জুলাই বিপ্লবে নির্বাচন কোনো ফ্যাক্টরি ছিল না। জুলাই শুরু হয়েছে কোটা দিয়ে, যেই কোটা 2018 সালে শুরু হয়েছিল। আপনি দেখবেন গত 16 বছরে বা 14 বছরে শেখ হাসিনা 3 বার আত্মসমর্পণ করেছে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে তিনি বাধ্য হয়েছেন তিনি আত্মসমর্পণ করতে, 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনে তিনি ছাত্রদের কাছে বাধ্য হয়েছেন, এবং 24 সালে ছাত্রদের কাছে বাধ্য হয়েছেন। যদি কোটা না হয়ে যদি নির্বাচনের প্রশ্নই হতো তাহলে তো তিনি এই যে 2024 সালের যে 7 জানুয়ারি নির্বাচনের আগে যে বিএনপির 28 অক্টোবর হলো তখনই তিনি আত্মসমর্পণ করতেন, বা আরো যে আন্দোলনগুলো সেখানে আত্মসমর্পণ করতেন। আরো একটা ব্যাপার হচ্ছে, বিএনপি বলছে যে জুলাই আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। 2000 মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে। সেই জুলাই বিপ্লবকে বিএনপির দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন যে জুলাইকে সংবিধানে অন্তর্ভুক্ত করা যাবে না, আবেগ দিয়ে চলে না। তারা বলছে কি এটা একটা রাজনৈতিক রূপরেখা হতে পারে। কি রূপরেখা? যেটা 90-তে সেই গণঅভ্যুত্থান পরবর্তী সময় রূপরেখা হয়েছিল 90-তে, সেই রূপরেখা তো প্রথম ভায়োলেশন তো বিএনপি করেছে। তারা সেই পরবর্তী তারা যে নির্বাচনগুলো দিয়েছে, কি করেছে না করেছে, এখন হুবহু একটা জিনিস আবারও তারা ব্যাক করে নিয়ে আসতে চায়, যাতে করে তারা ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে আবারও হচ্ছে এই রাষ্ট্রটাকে ফ্যাসিস্ট করতে পারে। না তাহলে তো ভাই বশির রহমান তাহলে এই প্রশ্নটা আমি আপনার কাছে রাখি, যে আমি প্রশ্নটা রাখি, সেটি হচ্ছে যে বশির রহমান, যে বিএনপি সহ যারা এই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের এই প্রসঙ্গ নিয়ে সরকারের কাছে আবেদন জানাচ্ছে বা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের প্রসঙ্গ, আপনি যে ব্যাখ্যাগুলো বললেন, তার মানে বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ যে এনসিপি নির্বাচন পেছাতে চায় এবং তারা এই কারণে নির্বাচন পেছাতে চায়, তার মধ্যে অন্যতম কারণ হলো তার রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে সময়টুকু প্রয়োজন সেই সময়টুকু তারা নিচ্ছে, তাহলে সেই অভিযোগ তো সত্য। এনসিপি নির্বাচন পেছাতে চায় না। এনসিপি আবারও বলেছে, এনসিপি একটা কথাই বলেছে যে দৃশ্যমান সংস্কার করতে হবে, আবার সেই যদি দৃশ্যমান সংস্কার করতে হবে এবং বিচার করতে হবে, যার কারণে গত 54 বছর যাবত এই বাংলাদেশটা এখন পর্যন্ত আমরা এই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি, আমরা হাজার হাজার মানুষকে গুম হতে দেখেছি, খুন হতে দেখেছি, আমরা শিক্ষাঙ্গনে সন্ত্রাস দেখেছি। এখন পর্যন্ত সেই বাংলাদেশটাকে আমরা একটি সুন্দর বাংলাদেশ, যেটা স্বপ্ন ছিল, অর্থাৎ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যে বাংলাদেশ, যেটা আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাংলাদেশ এনসিপি প্রতিষ্ঠা করতে চায়। সেখানে যে বাধাগুলো আসছে, যার কারণে এনসিপি এই সম্পূরক আমি বলতে চাই, যেটা কোটা আন্দোলন নিয়ে যে কথাটা বললেন মশিউর, সেখানে আমি বলতে চাই কোটা আন্দোলন তো শেখ হাসিনা মেনে নিয়েছিল, তাহলে তারপরে তারা এক দফায় গেল কেন? বিএনপি বা অন্য রাজনৈতিক দল, এখানে আরো রাজনৈতিক দল আছে যারা এক দফায় গিয়েছিল, তাদের সঙ্গে তো কোটা আন্দোলনকারীরাও এক দফায় গেল, তাদের আন্দোলন মেনে নেওয়া, ওই আন্দোলন নিয়ে কিন্তু কোনো রকম আর সমস্যা ছিল না তাদের, শেখ হাসিনা যেভাবে কোটার সমাধান করেছে, তাহলে তারা গেল কেন? তাদের প্রশ্ন, তাদের উত্তর তাদের প্রশ্নের মধ্যেই আছে। 2 হলো নির্বাচন নিয়ে আন্দোলন। যদি 14 নির্বাচন যদি একচেটিয়া যদি না হতো, তা 18 নির্বাচন যদি নিশিরাতে না হতো, আর 24 নির্বাচন যদি আমি আর দামিন না হতো, তাহলে কি এই আন্দোলনটা হতো? আপনি বলেন। বিএনপি যদি আমি শেষ করিনি, আমি আর একটু বলতে চাই, লুটপাটের কথা বলছে, লুটপাটের কথায় যদি আসেন আপনি, প্রেস সচিব, উপপ্রেস সচিব, প্রধান উপদেষ্টার 2 প্রেস সচিব সেক্রেটারি বলেছেন মব নিয়ে যারা কথা বলবে তারা সফট আওয়ামী লীগ। তাহলে লুটপাট কারা করে? যারা মব করতেছে তারাই তো করতেছে, তারাই তো বিভিন্নভাবে করতেছে। সরকারিভাবে বলা হয়েছে যেখানে প্রেস সেক্রেটারি যে মব নিয়ে যারা কথা বলবে তারা আপনি শুনে মনিপা আপনার পয়েন্টগুলো বুঝতে পেরেছি। যে আমি একটু 1 মিনিট একটা প্রশ্ন করে, হ্যাঁ প্রশ্ন করুন। জি প্রশ্ন করুন মামুন ভাই। মশিউর, আপনি কি এটা শুনছেন? 5ই আগস্টের মেইন স্টেক হোল্ডার কি ছিল? ছাত্র সমাজ মেইন স্টেক হোল্ডার, তাই না?
ইউজিসির মেম্বার ডক্টর আনোয়ার হোসেন বলতেছে, আজকে না গতকালকে বলছেন, যে ছাত্র সমাজ এখন হতাশ এবং তাদের মানসিক স্বাস্থ্যের যে অবনতি ঘটছে সেইটা রিপেয়ার করা দরকার। মানে 5ই আগস্টের পরে সাধারণ, এটা কিন্তু ইউজিসির মেম্বার ডক্টর আনোয়ার হোসেন বলতেছে। উনি আমার শিক্ষক, সরাসরি শিক্ষক আমার। হ্যাঁ, উনি বলছেন কিন্তু। তাইলে এই যে ছাত্র সমাজের, উনি কিন্তু গোটা ছাত্র সমাজকেই মিন করছেন। ছাত্র সমাজের মধ্যে যে একটা ডিসপেয়ার, এই যে হতাশা, মানসিক স্বাস্থ্যের অবনতি, এই সিচুয়েশনটা কেন হলো? জি মশিউর রহমান, অনেকগুলো প্রশ্ন মনিয়াপা এবং মাহমুদ দেখুন, কামাল ভাই। এক দফার আন্দোলন কেন হলো এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত জুলাইয়ের বেশ কয়েকটা ধাপ ছিল, যেহেতু আমি জুলাইয়ের একজন নেতৃত্বদানকারী ছাত্র ছিলাম। জুলাইয়ের বেশ কয়েকটা ধাপ বলেন, প্রথম ধাপে বিশেষ করে 15 তারিখ পর্যন্ত, জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত এটা শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনই ছিল। জি, যখন 15 তারিখের পরে 16 তারিখ যখন আবু সাইদ শহীদ হলো, তখন আমাদের সাথে ছাত্র হত্যার বিচার যুক্ত হয়েছে। পরবর্তীতে যখন ধাপে ধাপে এই ছাত্র হত্যার পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ জনতাকে যখন শেখ হাসিনা নির্বিচারে হত্যা করেছে, তখন এই জুলাইয়ের নেতৃত্বদানকারী ছাত্ররা মনে করেছে, এবং অবশ্যই এই ছাত্রদের সাথে রাজনৈতিক যে দলগুলো ছিল তাদের সাথে অবশ্যই যোগাযোগ ছিল, এই ছাত্ররা মনে করেছে যে এত মানুষকে হত্যার পরে শেখ হাসিনার এই রাষ্ট্র পরিচালনা করার কোনো ম্যান্ডেট থাকতে পারে না, কিংবা তার আগে থেকেই এই ছাত্র সমাজের যারা নেতৃত্ব ছিলেন, আপনি জেনে থাকবেন, এই ছাত্ররা তো এই দেশের একজন নাগরিক এবং যারা নেতৃত্ব দিয়েছে প্রত্যেকে এই দেশের ভোটার। তারা তো গত 3টা নির্বাচনের যে ভোট ব্যবস্থায় কি হয়েছে তা সবকিছু দেখেছে, প্রত্যক্ষ করেছে। সেই জায়গায় যখন তারা ছাত্র হত্যার বিষয়টা এসেছে, পাশাপাশি হচ্ছে তারা দেখেছে যে ফ্যাসিস্ট হাসিনার যে বৈধতা, সেই ম্যান্ডেট নিয়ে কোশ্চেন আছে। আমরা দেখেছি যে রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা দুইটা জিনিস যখন একাকার হয়ে গেছে, অর্থাৎ শেখ হাসিনা রাষ্ট্রকে এবং সরকারকে একাকার করে ফেলেছে, এবং তার রাষ্ট্রীয় বাহিনী ডিজিএফআই, এনএসআই তখন আর আসলে রাষ্ট্রীয় বাহিনী হিসেবে কাজ করে নাই, তখন এই ছাত্ররা বাধ্য হয়েছে এই শেখ হাসিনার পতনের আন্দোলন করতে। এবং এই শেখ হাসিনার পতন যদি নিশ্চিত করা না যেত, তাহলে এই ছাত্রদের মধ্য থেকে কয়জন আসলে জীবিত থাকতো, কতজন যে গুমের শিকার হতো, সেটা আসলে বলার কোনো ভাষা রাখে না। সেই জায়গায় ছাত্ররা মনে করেছে আগামীর বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য, বা এই যে জুলাই বিপ্লব হয়েছে, এই বিপ্লবের যারা বিপ্লবী ছিল তাদেরকে নিরাপদ রাখার জন্য হলেও এবং বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য হলেও শেখ হাসিনার পতন নিশ্চিত করতে হবে। এজন্যই হচ্ছে এই আন্দোলন হয়েছে। এখানে অবশ্যই ভোট একটা ফ্যাক্টর ছিল। ভাই, আরো অনেকগুলো প্রশ্ন থেকে গেল, যে আপনি প্রশ্ন রাখতে পারেন, আমরা মশিউর রহমানের আলোচনা পরে শুনবো। আমার প্রশ্নের কিন্তু উত্তর পাইনি। আরেকটা প্রশ্ন, এটা আমরা পরে শুনি মাহমুদ কামাল ভাই, পরে শুনি। ববি হাজ্জাজ ভাই আলোচনা শুনবো, অনেকক্ষণ শুনি না। ববি হাজ্জাজ ভাই আসতে চাই, এই যে আলাপগুলো এখন হচ্ছে যে আসলে গণ অভ্যুত্থানে কোন প্রসঙ্গ ধরে শুরু হয়েছিল, কোন রাজনৈতিক দলের কি ভূমিকা ছিল, এই যে বিপ্লব অথবা গণ অভ্যুত্থান যে শিরোনামই এই ঘটনাকে আমরা দেখি না কেন, এখন যদি অবদানকে কেন্দ্র করে একটা ভাগাভাগির প্রতি বিপ্লব শুরু হয়, তখন তো সেই জায়গা থেকে আবার একটা জনবিচ্ছিন্নতা বলুন, নির্বাচন সংস্কার, এই ব্যাপারগুলো থেকে তো নিশ্চয়ই একটা দূরে সরে যাওয়া হবে। নিশ্চয়ই। আসলে যে জিনিসটা হলো যে অনেক কিছুই আমাদের হয়তো চিন্তায় কিছু ভুল আছে, হয়তো আমাদের বলায় কিছু ভুল আছে, হয়তো আমাদের ভাব প্রকাশে বা হয়তো আমাদের নিজেদের প্রয়োজনে আমরা একভাবে ভাব প্রকাশ করি বা নতুন কিছু ন্যারেটিভ করতে চাই। কারণ মাত্র 1 বছর হয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থান। সেই 1 বছর আগে যখন আমরা সবাই রাজপথে ছিলাম, তখন আমরা কেউ নেতৃত্বের কথা বলিনি। যখন আমরা সবাই রাজপথে ছিলাম, তখন হঠাৎ করেও শুধু যে রাজপথে নেমেছি তা না, তবে জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে আরো শক্তভাবে সবাই নেমেছি। জি, এরকম কিছু কথা এসেছে বা হয়ে থাকে যে রাজনৈতিক দলগুলো 10 বছর 12 বছর কিছু করতে পারেনি, তাহলে আরো 10 বছর 12 বছর কিছু করবে না, চুপচাপ বসে থাকো। এইগুলো কিন্তু খুব ভ্রান্ত চিন্তা, মানে লজিক্যাল ফ্যালাসিস এত বাজে পর্যায়ের যে এগুলোকে আসলে কোনোভাবেই জায়গা করে দেয়া উচিত না এই ধরনের আলোচনাকে। কারণ আপনি বলতেই পারেন তাহলে যে 71-এর মার্চ মাসে তোমরা তো সে 47 থেকে মেনে নিয়েছিলে, তাইলে হঠাৎ করে যুদ্ধে যাওয়ার কি দরকার? বা ডিসেম্বরে আসলে তারপর আচ্ছা ঠিক আছে, ডিসেম্বরে তোরা বললো ওরা রেখে দেবে, তাহলে আরো 6 বছর ওদেরকে রাখতে দাও। মানে এরকম অনেক এগুলো পুরো ভ্রান্ত আলোচনা। এবং কয়েকটা জিনিস একটু বলি, এটা খুব গুরুত্বপূর্ণ, মানে তরুণদেরও জানা খুব গুরুত্বপূর্ণ। তরুণরা তারা অনেকেই 18-র নিরাপদ সড়ক আন্দোলনের সাথে জড়িত ছিল, তারা অনেকেই 18-তে কোটা বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিল। সো তারা 18-তে কয়েকবার আঘাতপ্রাপ্ত হয়েছে, তাদের সাথে আমরা তখনও দাঁড়াতে চেষ্টা করেছি, তাদের পাশে ছিলাম।
2024-এ যে আবার ওই কোটা রিলেটেডই আন্দোলনটা শুরু হয়, এবং তারা যখন এই তরুণরা যখন 18-তে দাঁড়িয়েছে তখন তারা যখন আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের সাথে আমরা ছিলাম, আমরাও আঘাতপ্রাপ্ত হয়েছি। জি 2024-এ তারা যখন দাঁড়িয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের সাথে আমরাও আঘাতপ্রাপ্ত হয়েছি। তারা 2-3 বার দাঁড়িয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমরা 10 বছর ধরে দাঁড়িয়েছি, আঘাতপ্রাপ্ত হয়েছি। একই সাথে আমি আলাদা করে বিএনপির কথা বলছি। কেন বলছি একটু বলি যে আমরা যখনই, আমি যতবার পুলিশের লাঠিচার্জ খেয়েছি বা কোনো কিছু খেয়েছি, আমি এগিয়ে গেছিলাম। পুলিশ ব্যারিকেড দিয়েছিল, আমি এগিয়ে গেছিলাম, বা পুলিশ থামতে বলেছে, আমরা থামি নাই। বিএনপির এটা করতে হয় নাই। বিএনপিরা বাসায়ও শান্তিতে থাকতে পারে নাই, ওদের আগায় যেতে হয়নি, ওদের খুঁজে ধরে নিয়ে গেছে। জুলাইয়ে যখন 24-এ গণ আন্দোলন শুরু হলো তখন শুরুতে আমাদের ধরতে আসে নাই, আমাদের ধরতে আসছে 19 তারিখ থেকে, জুলাইয়ের 19 তারিখ থেকে, যে সত্যি কথা। তরুণদের শুরুতে ধরতে আসে নাই, তাদের 10,000-এর উপরে ধরে নিয়ে গেছে। সো মানে কারো সম্বন্ধে কথা বলতে হলে জুলাইয়ের আন্দোলনে আমরা সবাই একসাথে ছিলাম। জোর গলায় চেঁচামেচি সবাই করতে পারে, রাস্তায় করেছে তো। হাসিনার লোকজন সবচেয়ে বেশি জোর গলায় চেঁচামেচি করতো। জোর গলায় চেঁচামেচির সময় শেষ। এখন আমরা আলোচনা করে সবাই আন্দোলন করেছি, সবাই যুদ্ধ করেছি, আলোচনা করে সুন্দর বাংলাদেশ করব। এখন যেই সময় আমি টেবিল থাবড়ে বলি যে শুধুমাত্র আমার আলোচনাই যৌক্তিক, বাকি কোনো আলোচনা যৌক্তিক না, তখন বাকি সবার অবদানকে আমরা একদম ছোট করে ফেলছি। যখন আমি টেবিল থাপড়ে বলি যে আমি নেতা নেতৃত্ব দিয়েছি বা আমার এই দল নেতৃত্ব দিয়েছে, তাহলে বাকি সবাই যে নেতৃত্ব দিয়েছে। আপনি যে বললেন না যে জুলাই মাসে যখন নিহত হয়েছে, একটু খোঁজ নিয়ে দেখেন, সব পর্যায়ে মানুষ নিহত হয়েছে, সব পর্যায়ে। তার পরিচয় ছাত্র ছিল না, তার পরিচয় পেশাজীবী ছিল না, তার পরিচয় প্রবীণ বা নবীন ছিল না, সবচেয়ে বেশি বিএনপির হয়েছে। সবচেয়ে বেশি বিএনপির হয়েছে, সেটা আমি বাদ দিচ্ছি, আমি কোনোটা ধরছি না। আমি এটাও ধরে নিচ্ছি যে বিএনপির বা অন্য রাজনৈতিক দলেরও যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তারা দলীয় পরিচয় হয় নাই, তারা বাংলাদেশের নাগরিকের পরিচয় হয়েছে। না, এখানে তাহলে ববি ভাই, বিএনপির বা এনডিএম এর বা জামাতের যে কোনো কেউ যদি বাংলাদেশের নাগরিক স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানোর পরিচয় হয়ে থাকে, তাহলে আজকে যদি কোনো নতুন দল জন্মায়, তারও যারা করেছিল তারা বাংলাদেশ নাগরিক পরিচয় করেছিল। না, তাহলে ববি হাজজ ভাই, তাহলে আমার একটা প্রশ্ন এখানে আপনার কাছে জানা ছিল যে এই মুহূর্তে তো আসলে আমাদের একদম শক্তপোক্ত একজন অভিভাবক দরকার, যে এই যে ভাগাভাগি প্রতি বিপ্লবের যে প্রসঙ্গ তৈরি হয়েছে নিজেদের মধ্যে, এগুলোকে বিভেদ ভুলে এক জায়গায় একত্রিত করবে। ঐক্যমত্য কমিশন কতটুকু পারছে? ঐক্যমত্য কমিশনের একটা প্রচেষ্টা আছে, তার আরেকটু ভালোভাবে করতে পারলে হয়তো ভালো হতো। তবে এখানে ঐক্যমত্য কমিশনের উপরে এক্সট্রা প্রেশার দেওয়ার কোনো কারণ নাই। ঐক্যমত্য কমিশন পরিষ্কার একটা ম্যান্ডেট নিয়ে এসেছিল যে যতগুলো রাজনৈতিক দল আছে তারা যতটুকু এগ্রি করবে ওইটাই ঐক্যমত্য। এখন যদি আপনি জোর করে বলেন যে মশিউর রহমান সাহেব এবং নীলুফার চৌধুরী, মনি আপা সবকিছুতে একমত হবেন, তাহলে তো ওনাদের আলাদা দলের প্রয়োজন ছিল না ভাই। ওনারা সবকিছুতে একমত কেন হবে? ব্যালেন্স করার জন্যই তো ঐক্যমত্য কমিশন। হ্যাঁ, সো যতটুকুতে একমত হবেন, এনডিএম, বিএনপি, এনসিপি যতটুকুতে একমত হবে ওইটাই ঐক্যমত্য ভাই। এরপর আমরা হব না, এরপর আমরা নির্বাচনে যাব। জুলাই চার্টার নিয়ে আমরা এত বিরোধিতা দেখছি কেন? যে এটা প্রয়োজন আছে কিনা এই প্রশ্নগুলো দেখেন, রাজনৈতিক দল থেকে যখন আসে। ঐক্যমতে ভাই আমরা সবাই তো চলে এসেছি, যে ঐক্যমত কমিশনে বসা মানেই তো যে আমরা সব এগ্রিড যে ঐক্যমত প্রসেসে আমরা এগ্রিড, নাহলে তো বসতাম না। জি আচ্ছা, আর বসা মানে এই ঐক্যমত কমিশনের যে চার্টার, যে ম্যান্ডেট, যে এখানে যতটুকু ঐক্যমত হবে সেটাই হবে জুলাই চার্টার, তাহলে সেটা তো আমরা সবাই এগ্রিড। মাঝখান দিয়ে কোনো একটা দল যদি বলে না আমি এগ্রিড না, আমি আলাদা, আমি খেলবো না, তাহলে সেটা তাদের বিষয় ভাই, সেটা উনারা বলতে পারেন, আমরা বলতে পারি না। তাহলে তো জুলাই চার্টার হবে না। না, জুলাই চার্টার কেন হবে না? তারা থাকবে না জুলাই চার্টারে। কারণ আজকে যদি মনে করেন আমি আমার দল থেকে বলি যে আমি আমার মতো জুলাই চার্টার করবো, উনি বলবেন ওনার মতো, কালকে আরেক দল বলবে, কালকে আরেকটা অর্গানাইজেশন করবে, প্রত্যেকদিন দেখবেন সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা নিজেদের জুলাই চার্টার। মানে সেটা কি সম্ভব বাংলাদেশে? না, সম্ভব তো ভাই সবকিছুই, বাট সেটার প্রয়োজন নাই ভাই। সো যতটুকু আমরা আসি, এর জন্য এগেন তরুণরা অতি উৎসাহী হয়, তরুণরা আবেগী বেশি হয়, তরুণদের বুদ্ধি কম হয়, অভিজ্ঞতা কম থাকে, সো তাদের কথা কিছু আবেগী বেশি হয়ে যায়। তারা বলার সময় বলে সবাই, আমরা ছাড়া সবাই জাতীয় বিরোধী, আমরা যারা সবাই, এটা হয়তো হাসিনার মতো চিন্তা করে বলছে না, তারা একটু আবেগী হয়ে বলছে। তাদের একটু মাথায় হাত বোলানো দরকার। এই হাত বোলানোর কাজটা আসলে তাদের মুরব্বী হিসেবে অন্তর্বর্তীকালীন নির্বাচন, যাতে ফেব্রুয়ারি নির্বাচন না, তারা যেন ঠান্ডা হয়, রিজনেবল কথা বলে, এবং এই দায়িত্বটা অন্তর্বর্তীকালীন সরকারের। আনফরচুনেটলি অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে আছেন
মানে দায়িত্বপ্রাপ্ত অনেকে আছেন যারা বারবার এই তরুণদেরকে উস্কে দিচ্ছে। তরুণ তারা বুঝতেও পারছে না তাদেরকে কিভাবে তেল মেরে উস্কে দেওয়া হচ্ছে। আগামী ভবিষ্যৎ তাদের উদ্দেশ্য কি? যারা উস্কে দিচ্ছেন তাদের উদ্দেশ্য কি এটা তো বলতে পারছি না। তারা নতুন প্রধানমন্ত্রীর কথা বলছেন, তারা নতুন একটা পার্টিকে সাপোর্ট করার কথা বলছেন, তারা সবভাবে ওই পার্টিটাকে সাপোর্ট করে যাচ্ছেন। তারা যখন কোনো কিছু চাইছেন, একদিন তারা প্রেস কনফারেন্সে একটা কথা বলছেন, দুদিন পর নতুন একটা তরুণদের দল যমুনা ঘেরাও করে ফেলছে ওই ইস্যু নিয়ে, তারপর ওই ইস্যু বাস্তবায়ন হচ্ছে, কোর্ট ঘেরাও হয়ে যাচ্ছে। এখানে আইনজীবী আছেন কয়েকজন, তারা জানেন, তারা তো নিশ্চয়ই আর কিছু জানুক বুঝুক আর পছন্দ করুক আর না করুক, কোর্টের স্যাংটিটি নিয়ে তো তারা নিশ্চয়ই প্রশ্ন করবেন না। তাহলে ওই কোর্টকে যখন বারবার ঘেরাও করে জিনিসপত্র বের করতে চেষ্টা করা হয়, এই জিনিসগুলো বাংলাদেশের ভবিষ্যতের জন্য খারাপ। এই তরুণরাও যেটার জন্য লড়াই করেছেন সেটার জন্য খারাপ। আপনি কিছু বলতে চাচ্ছিলেন মশিউর রহমান? দেখুন, বলা হচ্ছে যে তরুণরা বারবার, আসলে তরুণদের জায়গাটা কি, ধরেন আমরা যেহেতু জুলাইতে সামনের দিকে ছিলাম, জুলাই সভা, তোমরা সামনের দিকে ছিলে না, অনেকে ছিলে, তোমরা তরুণ, তার জন্য তোমাদেরকে তরুণ বলছি, কাউকে ছোট করে কথা বলা হয় না। জুলাই সভা, আমার কথা রিলেটেড যদি বলবে তখন আমি সেটার বিরোধিতা করেই বলবো। তোমরা তরুণ কিনা? ইয়েস অর নো? ইয়েস, ওকে, ডান। তোমরা জুলাইতে ছিলে, শুধুমাত্র তোমরা ছিলে? সবাই ছিল, আমরা সবাই ছিলাম, তাহলে হয়ে গেল। তো তাহলে এর বাইরে কি বললাম? এখন জায়গাটা হচ্ছে, মানে কেউ কেউ মনে করছে যে এই সরকার এনসিপি কে সাপোর্ট করছে। দেখুন, এনসিপি, আচ্ছা, এই সরকারের ভেতর থেকে বলা হয়েছে এনসিপি প্রধানমন্ত্রী দেখতে চাই, এই সরকারের ভেতর থেকে বলা হয়েছে এনসিপির প্রত্যেকটা প্রোগ্রামে সবাই জয়েন করুন, বলা হয়েছে কি হয়নি? এখন শফিক ভাই বলেছেন শফিক ভাই সরকারের অংশ, তারপর উপদেষ্টা, তরুণ উপদেষ্টারা বলেছেন তারা সরকারের অংশ। আমি একটু বলি, গভর্নমেন্টের লজিস্টিক সাপোর্ট নিয়ে, তাহলে এইটা নিয়ে আলোচনা করাটা আসলে সময় নষ্ট করা, যেটা অলরেডি প্রুভেন পয়েন্ট, এটা নিয়ে আলোচনা করার সময় নষ্ট ভাইরাল হইছে। জি, জায়গাটা কি কোনটা মাহবুব ভাই? পিরোজপুরের যে একটা ঘটনা, ওই ঘটনাটা যে ঘটিয়েছিল, আমাদের একটা ছেলে পিরোজপুর জেলার নাগরিক কমিটি, পার্টির না কিন্তু, যেই ছেলে ঘটিয়েছিল সেই ছেলেকে এনসিপি থেকে বহিষ্কার, ওই সময় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছিল, এবং ওই ছেলে পার্টির সাথে নাই, শুধুমাত্র একটা জেলায় ঘটনা ঘটেছে। দ্বিতীয়ত হচ্ছে যে এই সরকার, বারবার বলা হচ্ছে যে এনসিপি কে এই সরকার সাপোর্ট দিচ্ছে। এখন ধরেন এই সরকারের অনেকের সাথে এনসিপির সাথে সম্পর্ক আছে, এনসিপির যারা হচ্ছে নেতৃত্বে আছে তাদের সাথে পার্সোনাল সম্পর্ক, ধরেন মাহফুজ আলম বলেন, এবার নাহিদ ইসলাম বলেন, বা এই যে আসিফ মাহমুদ বলেন, বা এই সরকার যারা আছেন তাদের এনসিপির অনেকের সাথে পার্সোনাল সম্পর্ক আছে, আবার বিএনপির অনেকের সাথে পার্সোনাল সম্পর্ক আছে। এখন আমরা তো বলছি না যে সরকারের সাথে বা সরকার যারা আছে তাদের পার্সোনাল সম্পর্ক নেই। বৈষম্য বিরোধীদের এখন মিটিং এ মানে আমি ঠান্ডা পানি দেয়া বলেছি, আমি মানে কারণ উত্তেজিত হওয়ার দরকার, বৈষম্য বিরোধীদের আমি যেগুলো বলেছি ভুল বলেছি বলো মশিউর, ঠান্ডা পানি দেয়া সেই জায়গা থেকে বলছি, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোনো জায়গায় দোষারোপ করছি না, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় সরকারের জায়গা থেকে আরেকটু বিবেচনা করে কথা বলা উচিত। জি, এখন দেখুন, আপনার এই যে আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় বা প্রধান উপদেষ্টার বাসভবন, সেটা ঘেরাও করে কি একটা রাজনৈতিক দল আন্দোলন করে না? বহুদিন আন্দোলন এই আলোচনাগুলো তো শুনুন, আমার একটা ছোট প্রশ্ন। ভাই যে মাহবুব ভাই যে জল কামানোর কথা বললেন, সিটি কর্পোরেশন ঘেরাও করে, ঠান্ডা পানি দিয়েছে, ঠান্ডা পানি, সিটি কর্পোরেশন ঘেরাও করে আন্দোলন হচ্ছে, সিটি কর্পোরেশনের বিরুদ্ধে তালা লাগিয়ে, সেখানেও তো সরকার, সেখানেও তো সরকার পানি দিয়েছে, সেখানেও তো পানি দিয়েছে, সেখানে তো সরকার পানি দিয়েছে। এখন সিটি কর্পোরেশন কাকে পানি দিবে না দিবে সেটা তো তাদের ব্যাপার। না, কি পানি দিল? পানি কিন্তু পানির আবার ধরন আছে, ঠান্ডা পানি দিল, জল খাবার আর একটা ঠান্ডা পানি। হ্যাঁ, পানি কি দিল তার উপরে সম্পর্ক কেমন সেটা কিন্তু নির্ভর করে। এই যে দক্ষিণ সিটি কর্পোরেশন দখল করে যারা আন্দোলন করেছে তাদেরকে ঠান্ডা পানি দিয়েছে, গরম পানি দেয় নাই। আবার এনসিপি তো না, যারা হচ্ছে ইসের দাবিতে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, আবারও বলছি, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির প্রোগ্রাম আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম এক জিনিস না। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যদি আপনি বলেন যে এখানে কাউকে ঠান্ডা পানি দিবে না গরম পানি দিবে, আওয়ামী লীগ নিষিদ্ধ না, আবার এটাও ঠিক না যে জগন্নাথকে আসতেই দিবে না, কাজ দিয়ে যেতে দিবে না। কেন সরকার কি একজন জগন্নাথ কি হচ্ছে, যমুনা সামনে আসতে দিবে না, এটা তো ঠিক। প্রধান উপদেষ্টার বাসভবন দখল করে আন্দোলন করে নাই না, জগন্নাথকে আসতে দিবে না। ইশাক সাহেবের যারা আছে তারা আন্দোলন করে নাই, তাকে তার লোকদের আসতে দিবে না। ইশাকের আন্দোলনে তো ইলিগ্যালিটি ছিল না, তারা আন্দোলন করে নাই। বিচার বিভাগ রায় দিয়েছে, নির্বাচন কমিশন গ্যাজেট করেছে, যে নির্বাচন কমিশন গ্যাজেট করার পরে খারাপ হয়ে গেল এনসিপির কাছে। এর আগে কিন্তু এনসিপি সরকার এই নির্বাচন কমিশন করেছে, বিএনপি না। মনিয়াপা ইশরাক হোসেন আপনি একটা চরম বাস্তবতার কথা শুনেন। ইশরাক হোসেনকে এই আন্দোলনে বিএনপি সামনে ঠেলে দিয়ে পিছন থেকে বিএনপি সরে গিয়েছে, এই বাস্তবতা আপনারা মানেন কিনা? আপনি যদি বলেন এই রাজনৈতিক বাস্তবতা আপনারা মানেন কিনা মনিয়াপা? শুনছি যে এটাই হয়েছে, কুরবানি করা হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে। আবার বলে কুরবানি করা হয়েছে, এটা হলো ইশরাককে কুরবানি করা হয়েছে, তার যে ব্যক্তিত্ব, তার যে গ্রহণযোগ্যতা তরুণদের কাছে, তাকে বিএনপির সামনে দিয়ে তাকে কুরবানি করেছে।
এবং যেই নির্বাচনকে নিয়ে এত এত প্রশ্ন যায় সিটি কর্পোরেশন নির্বাচনকে নিয়ে, সেই নির্বাচনে 5 বছর পর না, না, মেয়াদ শেষ, আপনারা তারপরে সেখান থেকে মেয়র হতে হবে। আপনারা এই অভিমান করে এটা করে চিটাং এ আপনাদের কোনো অসুবিধা হলো না, ঢাকা দক্ষিণে অসুবিধা হলো এনসিপি তো কেন? ইশাককে নিয়ে কিছু আমি বলেনি। ছোট্ট একটা এনসিপি পয়েন্ট তো ইশাকের মেয়র হওয়া নিয়ে কিছু একটা বলেনি। পয়েন্ট শুনে আসি, একটা পয়েন্ট শুনে আসি, যেহেতু বল ভাই। আজকে প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা হলো, তো এই পয়েন্টটা আমরা তাদের সাথে উত্থাপন করেছিলাম এবং প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে যেটা পরিষ্কারভাবে জানালো জি। যে আইনে তাদের যে পরিধি দেয়া আছে, কোর্টের বিরুদ্ধে তারা যেতে পারে না এবং কোর্টের প্রপার রায়ের প্রেক্ষিতেই তারা গ্যাজেট প্রকাশ করেছিলেন অবশ্যই এবং শেষ এই করুন, গ্যাজেট আমরা প্রকাশ করার এবার পর কথা সরকারের শুনবো। জি। দায়িত্ব ছিল ভোট জি, দেয়া। জি। জনাব ইশরাক হোসেনের বিষয়টা সরকার বনাম হচ্ছে আপনার ইশরাক হোসেন, এখানে এনসিপি সেটা মশিউর ভাই আমরা সেটা বুঝতে পেরেছি, কিন্তু চট্টগ্রামে আপনাদের অসুবিধা হলো না, এই ঢাকা দক্ষিণে অসুবিধা হলো কেন? ঢাকাতে আমাদের কোনো অসুবিধা নাই। এনসিপি কেউ বলেছে তাই ইশরাক হোসেনের মেয়র হওয়া নিয়ে অসুবিধা আছে এনসিপির? তাহলে চিটংয়ে তো আপনারা কিছু বললেন না, চিটংয়ে বলবেন না? ঢাকাও কিছু বলিনি। আন্দোলন করে এনসিপি তো ঢাকাও কিছু না, বলেনি। কিন্তু সেই আইনগত NCP ব্যবস্থা এটা তো অভিযোগ আছে আপনারাই করিয়েছেন। এনসিপি চিটাগংয়েও কিছু বলে নাই, এনসিপি ঢাকাতেও কিছু বলে নাই। ঢাকাতে এনসিপি তো বলেছে, না, NCP NCP বলে নাই। তখন প্রধান উপদেষ্টার পক্ষে গিয়ে উপদেষ্টাকে সেভ করার জন্য আন্দোলন ডাকে, যখন সে দেখছে 14 জন লোক হয়েছে, তারপরে তারা পিছায় এসে তারা নির্বাচন কমিশন ঘেরাও দেওয়ার ব্যবস্থা করছে। এনসিপি তো এই আন্দোলনটা করেছে জি ইশাকের। জি, আমরা একটু শুনে অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া ভাই আসতে চাই। নির্বাচনের প্রসঙ্গে যে সূত্র ধরে যে অবস্থা এবং বাস্তবতা বিরাজ করছে, এগুলো থেকে এড়িয়ে যাওয়ার উপায় নাই। আমরা নানাজন নানাভাবে সেটাকে দেখতে পারি, কিন্তু এগুলো তো দিন শেষে আসলে একটা ম্যাটার বা একটা বিষয়বস্তুতে দাঁড়ায়। তো সেই জায়গা থেকে আপনার দলও আপনারাও কথা বলা শুরু করেছেন, সবকিছু মিলিয়ে যে প্রসঙ্গ সামনের দিনের নির্বাচন সমীকরণ, আমাদের আবু হেনা রাজ্জাকি ভাই এবং মাহবুব কামাল ভাই বলছিলেন যে আসলে সামনের দিনের পরিস্থিতিগুলো কোন দিকে যেতে পারে, কি অবস্থা দাঁড়াতে পারে। নিশ্চয়ই আপনাদের একটা আলাপ আলোচনা আছে, নতুন একটা কমিটিও আপনারা করেছেন, অনেককে বহিষ্কারও করেছেন। কেন বহিষ্কার করেছেন সেই জায়গা থেকে আমরা কিছু তথ্য জানি অভিযোগ আকারে, ওই জায়গাটাকে একটু শুনতে চাই। বহিষ্কারের জায়গাটা হঠাৎ করে তৈরি হলো কেন? বহিষ্কারটা পরে বলি, আগে রাজ্জাকি ভাইয়ের নাম যেহেতু বলছেন, না, রাজ্জাকি বহিষ্কারের বললেন সাথে যে বর্তমান পরিস্থিতির সম্পর্ক আছে, এই কারণে বললেন যে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাপবে বা চাই এরকম একটা ইয়ের মধ্যে। রাজনৈতিক দল নির্বাচন চাবে না, নির্বাচন চাবে কে? আমরা বলছি তো সেটা, নির্বাচন কে চাবে? নির্বাচন দল অবশ্যই রাজনৈতিক দলগুলো চাবে এবং রাজনৈতিক দলগুলো নির্বাচন এই কারণে চাচ্ছে যে এই নির্বাচনের মাধ্যমে উনি পরবর্তী আরেকটা কথা বলছে, এটার সাথে আমি একমত যে এই নির্বাচনের মধ্য দিয়ে এই আস্থাটা রাখতে হবে। এটা কামাল ভাই বলছিল, আস্থাটা রাখতে হবে যে পরবর্তী যেই সরকারই আসুক সেই সরকারগুলা এই বিচার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়াটা চালায় নেবে। এখন প্রশ্ন হলো যে যেই পরিবেশ বিরাজ করছে, এই পরিবেশে আমরা পরিবেশের উপর আস্থা রাখতে পারি কেন? নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হবে। আপনি যে প্রক্রিয়াতে নির্বাচন করেন, নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে কিনা এটা একটা বড় প্রশ্ন। কোন অর্থে অংশগ্রহণমূলক? কোন অর্থে? এটা তো স্বাভাবিকভাবে সকল রাজনৈতিক দলকে লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে। আওয়ামী লীগকেও দিতে হবে, এখন জাতীয় পার্টিকেও দিতে হবে। হ্যাঁ, অবশ্যই জাতীয় পার্টিকে দিতে হবে। আওয়ামী লীগকেও দিতে হবে। জাতীয় পার্টি একটা নিবন্ধিত রাজনৈতিক দল, তাহলে আপনি জাতীয় পার্টিকে আপনি অংশগ্রহণমূলক বলতে কি আওয়ামী লীগকেও বুঝান? আমি সকল রাজনৈতিক বলে সকল বলতে আওয়ামী লীগকে? আওয়ামী লীগের এখন নিবন্ধন স্থগিত আছে। আওয়ামী লীগ যদি নিবন্ধন পাই অবশ্যই আওয়ামী লীগকে দিতে হবে। কেন দিবেন না? আপনি নিবন্ধন দিবেন না, আপনি যারা বিচারের সাথে হত্যার সাথে জড়িত আছে, যারা আন্দোলন করছে তাদের বিচার করেন, কিন্তু নিবন্ধন দিবেন জুলাইতে 2000 মানুষকে দলগতভাবে হত্যা করেছে। গত 16 বছরে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। এটা তো হওয়ার আওয়ামী লীগ দলগতভাবে গত 16 বছরে এটা তো কোনো হওয়ার হাজার না, আমাকে বলতে দিতে হবে। আপনি পুরা টকশুতে যেই পরিমাণ বলছেন তার সিকি বাক্য কিন্তু আমরা বলি না। আপনি আওয়ামী লীগের প্রশ্ন যদি আপোষ করতে আমি চান, আওয়ামী লীগের কথা বলি নাই, বশির রহমান, আপনি আমি কিন্তু বলি। আওয়ামী লীগের কথাটা নিয়ে আসছেন। আওয়ামী লীগের নিবন্ধন কিন্তু স্থগিত আছে। কোন রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত থাকলে নির্বাচনী আইন গণপ্রতিনিধি অধ্যাদেশ অনুসারে সে এখানে আমি একটা নির্বাচন লাইন বলতে করতে চাই। পারে না। অনেক বলছেন, আমি কিন্তু বললাম চিফ অ্যাডভাইজার লন্ডনে গিয়ে কিন্তু এটার উত্তর দিতে পারে নাই। আমি চিফ অ্যাডভাইজারকে তাহলে বলা হোক, আমি হ্যাঁ। ওনার পক্ষ নিয়েই বলতেছি। দিতে পারে না এবং পরবর্তীতে এইটার মানে উনি কিন্তু এটার একটা অনিশ্চয়তার জায়গা রেখে দিছে। এবং এরকমও তো হতে পারে যে আজকের স্থগিতাদেশ তফসিল ঘোষণার আগ মুহূর্তে উঠেও যেতে পারে। তখন আপনি কোন আইনে তাকে আটকাবেন? আপনি কি মপ করে আটকাবেন? বলা হচ্ছে 15 বছরের ক্ষোভের কারণে মপ হচ্ছে। এখন আজকে মবের তো আমরা অন্য কারণও দেখছি, বাড়ি দখলের জন্য তো মপ হচ্ছে। 10-15 জন 20-50 জন মিলে বিভিন্নভাবে বাজারহাট নিয়ন্ত্রণ করার জন্য মপ হচ্ছে, বিভিন্নভাবে
ইয়া হচ্ছে, এটা যদি নির্বাচনের উপরে আসে, নির্বাচনটা অনিশ্চিত না, কিন্তু এনসিপি সহ অনেকে বলছে যে যারা আওয়ামী লীগের সহযোগী ছিল, এই যে ফ্যাসিজমের সহযোগী ছিল, তাদের পরপর 3টা নির্বাচনের অংশগ্রহণ থেকে বিরত রাখা হোক, এই অভিযোগ কিন্তু এনসিপি থেকে বলছে। অভিযোগ মানে নির্বাচনে অংশগ্রহণ করাটা হ্যাঁ। এটা কি বাংলাদেশ সংবিধানে কোনো নিষিদ্ধ? জুলাই বিপ্লব সংবিধান মেনে হয় না, যদি নিষিদ্ধ জুলাই হয়, বিপ্লব সংবিধান মেনে হয় না। এক মিনিট আমাকে বলতে দেন। যদি নিষিদ্ধ হয় তাহলে নির্বাচনে বাংলাদেশে আওয়ামী লীগের সাথে শুধু জাতীয় পার্টি অংশগ্রহণ করে নাই। 31টি নিবন্ধিত রাজনৈতিক দল, 41টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে 31টি দল অংশগ্রহণ করছে এবং 18 নির্বাচনে বিএনপি, জামাত, গণফোরাম, অপর যে দলগুলো আছে 14 দলের বাইরে তারাও অংশগ্রহণ করছে। এখন জাতীয় পার্টি 2বার বেশি অংশগ্রহণ করছে, বিএনপি অংশগ্রহণ করে তারা 4বার ছিল না, 7 জন নিয়ে। তাহলে আমরা যদি দোষর হই অংশগ্রহণ করার কারণে, তাহলে বিএনপি যে 4 বছর 7 ছিল, তাহলে তারা দোষর হবে না। রেজা ভাই, এখানে একটা জিনিস এড়িয়ে যাচ্ছেন, আপনারা শুধু অংশগ্রহণ করার কারণে দোষর না, আপনারা তো ক্ষমতায় ছিলেন, একই সাথে বিরোধী দল, একই সাথে ক্ষমতায় সরকার। হ্যাঁ, এটা ছিল, অভিনব মডেল তৈরি হয়েছিল। হ্যাঁ ছিল। এখন নির্বাচনের কথা আপনি কিন্তু তার আগে বলছেন নির্বাচনের কথা, এখন আমি নির্বাচনে ছিলাম। জি, আমি নির্বাচনে যাওয়া কি সংবিধান বিরুদ্ধে? এই ডিফেন্সটা আপনারা কিভাবে দিবেন? আপনারা বলতে পারেন বাংলাদেশ সরকারের সংবিধান এবং ইয়ে অনুসারে জি, আপনি নির্বাচন কমিশন এখনো স্বাধীন আইনগতভাবে, জি জি, বিচার বিভাগও স্বাধীন। জি, এখন স্বাধীন বিচার বিভাগের চত্বরে বসে আপনি আইন পরিবর্তন করলেন, নির্বাচন কমিশনের স্বাধীন অবস্থা চলতে দিলেন না, তাহলে এইটা কি আইনের কোনো ইয়ে হয়েছে, ব্যত্যয় হয়েছে যে জাতীয় পার্টি নির্বাচন অংশগ্রহণ? অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনার বক্তব্য এখানে শেষ করছি, আমি আপনার কাছে আবার ফিরছি। আমি একটা প্রশ্ন জি মশিউর সাহেবের কাছে, সেটা হচ্ছে যে 5ই আগস্ট কি গণ অভ্যুত্থান না বিপ্লব? এটা আমি আচ্ছা, এটা প্রশ্ন থাকলো, আপনার শেষ মন্তব্য বলেন। আমি যদি উনি বলেন বিপ্লব, হ্যাঁ, গণ অভ্যুত্থান না, না, সেটা তো তার উত্তরে বলবে। আপনার শেষ মন্তব্য কি থাকবে কোন ব্যাপারে? এই যে নির্বাচনের যে পেছালে কাল্লাপ, এখন প্রসঙ্গ কি হতে যাচ্ছে শেষে একটু বলেন। না, এটা আমি বাংলাদেশের কোনো বিষয় আমি প্রেডিক্ট করতে রাজি না। আমি 15 দিনের প্রজেকশন দিব না। ইট ইজ সো গ্রে, আওয়ার ফিউচার ইজ সো গ্রে, এত ধূসর, বৃষ্টি প্রয়োজন। হ্যাঁ, আমি 15 দিনেরও প্রজেকশন দিব না, আমি এই পণ্ডিতই করব না। তার মানে কি রাজনীতির আকাশে একটা মানে অন্ধকার মেঘ, একটা গ্রে এরিয়া, কালকে কি হবে আপনি জানেন না, জুলাই চার্টারের পরে কি হবে আপনি জানেন না, কালকে কি হবে আপনি জানেন না। আপনি ঘুম থেকে উঠে দেখবেন যে আরে আমি তো এইভাবে ভাবি নাই, তো ফলে আমি কেন প্রজেকশন দিতে যাব? তার মানে কি আপনি বলছেন যে এমন অনেক কিছুই হবে যা কেউ ভাবেনি আগে? সেটাই বলি। হ্যাঁ, হবেই যে তা না, আমি বলছি যে পুরো জিনিসটা গ্রে এরিয়া, আমি বুঝতে পারছি। হইতেও পারে, কামাল ভাই হতে পারে। অসংখ্য ধন্যবাদ। যে আবু এনা রাজনীতি ভাই, পরবর্তী মুহূর্ত কি আসতেছে আমাদের জন্য আমরা কেউ জানি না, আমরা কেউ জানি সেই হিসাবে ঠিক আছে। জি বলুন, কিন্তু আমি কয়েকটা জবাব দিচ্ছি। জি বলুন। কামাল ভাই একটা কথা বলছেন, একদম কি পয়েন্টসে বলতে হবে ভাই। হ্যাঁ, জি প্লিজ। কথা বলছে সংবিধান ছুঁড়ে ফেলেছে কে? জি, সংবিধান ছুঁড়ে ফেলেছে শেখ হাসিনা স্বয়ং। কারণ সে যাওয়ার সময় কাউকে দায়িত্ব দিয়ে যায় নাই, সংবিধান তাকে এই দায়িত্ব দেয় নাই যে তুমি দায়িত্ব না দিয়ে চলে যাবা। স্কুলের প্রিন্সিপাল চলে গেলেও কাউকে না কাউকে দায়িত্ব দিতে হয়, সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে না। এরা বলছে যে সংবিধানকে ছুঁড়ে ফেলেছে শেখ হাসিনা। এই সরকার আছে অলিখিত সংবিধানের উপরে, নাম্বার 1। কামাল ভাই একটা কথা বলেছে, মবের বল প্রয়োগ করা দরকার। আপনি সিম্পলি আসেন, বাংলাদেশে সাংবিধানিক মব হইছে, হুদারাজে সংবিধান ঘোষণা করছে এই লোক বিজয় হয়েছে, সাংবিধানিক মব। অর্থনৈতিক মব, ব্যাংক লুট হয়েছে, এটা অর্থনৈতিক মব। কামসাটে বিদ্যুতের জন্য 24 লোক গুলি করে মারছে, এটা প্রশাসনিক মব। রাষ্ট্রীয় মবটাকে আপনারা কেউ গুরুত্ব দিচ্ছেন না। রাষ্ট্রীয় মব বন্ধ না হলে এই সমস্ত মব বন্ধ হবে না। আমাকে তো আমি বলছি যে প্রেসার গ্রুপ বল প্রয়োগ করতে পারে না। হ্যাঁ, না প্রেসার গ্রুপ বল প্রয়োগ করতে পারে না। আপনি বলছেন সরকার বল প্রয়োগ করবে, আপনার কাছে এই মবের জন্য তো বল প্রয়োগ করতে হবে। সাংবিধানিক মব, রাজনৈতিক মব, প্রশাসনিক মব, অর্থনৈতিক মব, সবই তো মব। যতগুলো অভ্যুত্থান হয়েছে সব মব, এবং সেগুলো হচ্ছে রাজনৈতিক দলের কারণে। ধন্যবাদ মশিউর রহমান। সবাই রাজনৈতিক ক্ষমতায় ছিল। ভাই, বলা হচ্ছে যে আওয়ামী লীগকে যদি নির্বাচন করার সুযোগ সরকার দেয় তাহলে আপনারা কি করবেন? আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে 1000 বার মব করব। এরপরে যদি কেউ বলে যে এই মব আপনার জায়েজ আছে কিনা, জায়েজ থাকুক পরে থাকুক, যেই আওয়ামী লীগ এত মানুষকে হত্যা করছে, এই এবং এখনো বলতেছে যে তারা আসলে আমাদের লাশও খুঁজে পাওয়া যাবে না, সেই আওয়ামী লীগের প্রশ্নে যদি কেউ পাশে থাকুক পরে থাকুক, এনসিপি 1000 বার মব করবে। এবং 5ই আগস্ট ভাই বললেন না যে অভ্যুত্থান হয়েছে নাকি বিপ্লব হয়েছে, আমার কাছে 5ই আগস্ট বিপ্লব হয়েছে। সেই বিপ্লবকে 8ই আগস্ট লুট করে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান বানানো হয়েছে। কারা করলো? করেছে রাজনৈতিক দলগুলো। নাম বলেন। আমরা বলেছি
এই সংবিধান আমরা মানি না, এই রাষ্ট্রপতি আমরা মানি না। কারা বলেছে যে এই রাষ্ট্রপতি দরকার, এই সংবিধান দরকার? বলেন। বিএনপি বলেছে। এরপরে বিএনপির সাথে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে তারা বলেছে। না না, এই সংবিধান তো ফালাই দিয়ে গেল। আমরা বলছি সংবিধান মানি না। সরকার তো ওত নিয়েছে, সেখানে আপনারা ছিলেন না। এই সরকারকে তো আমরা মানবো না। যদি এই সরকার যদি মনে করে যে এই সংবিধান বৈধ, শেখ হাসিনা যা যা করছে সবকিছু বৈধ, এই সরকারকে আমরা মানবো না। আমরা মনে করি জুলাইতে বিপ্লব হয়েছে। যদি এই না না বসুর আমার প্রশ্ন যে এই সরকারের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রেক্ষাপটে যদি যদি এটা বিপ্লব হয়, বলছেন বিপ্লব, তাইলে আপনি 5 তারিখে থেকে 8 তারিখ পর্যন্ত ওয়েট করলেন কেন? আপনি তো 5 তারিখে শহীদ মিনারে গিয়ে বিপ্লবী সরকারের দাবি করবেন, তাই না? আজকে আর সময় দিতে পারবো না। আন্দোলন করে আপনার কাছে আমি ফিরছি, আপনার কাছে সংবিধান যদি না মানা হয় তাহলে এই রাষ্ট্রপতির অধীনে এই যে শপথ অনুষ্ঠান, এই শপথটা কি বৈধ? নিশ্চয়ই এই শপথটা সংবিধানের মধ্য দিয়ে হয়েছে না। রাষ্ট্রপতি অবশ্যই রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ওই জায়গায় নির্বাচিত হয়ে আসছে। রাষ্ট্রপতি এমনি রাষ্ট্রপতির আন্ডারে শপথ নিলে মানেন না, এটা কোনো যৌক্তিক হতে পারে। সবকিছু নিয়ে আমরা আশাবাদী, আমরা নির্বাচনের দিকে যাচ্ছি, ভালোভাবেই হবে। সবাইকে জাস্ট একটু ঠান্ডা মাথায়, আমরা এই আলোচনায় যেমন আরো ঠান্ডা মাথায় করতে পারতাম, এত উত্তেজনা ছাড়া করতে পারতাম, তেমন একইভাবে ভালো কিছু হয় তবে দাগই ভালো। ডাক থেকে যদি ভালো কিছু হয়, তাই না? ভাই আমরা ঋণের অ্যাড করছি না, আমরা বাস্তবতায় আছি তো। যদি আমরা একটা স্থায়িত্বের দিকে যেতে পারি সেদিকে মানে উত্তেজনার প্রয়োজন, এটাই বললাম যে এটা ঋণের অ্যাড হচ্ছে, একটা ডাকের দরকার নাই। নীলুফার চৌধুরী মনিয়াপা, বসুর আপনার কাছে আমি ফিরবো। জি, আমি এইটুকু বলতে চাই, আপনার টকশো দেখে কিন্তু মনে হলো যে আপনি কাকে গুরুত্ব দিচ্ছেন। না না না, নিশ্চয়ই সবাইকে সমান গুরুত্ব। না না ভাই, সবাইকে সমান গুরুত্ব দেওয়া হয় নাই। না না না, আপনি মাঝখানে অনেকবার কথা বলেছেন, দর্শকরা দেখছে সবাইকে সমান গুরুত্ব দেওয়া হয় না। আমি দুষ্টামি করলাম। বলুন, ঠিক আছে, এখানে বলা হয়েছে যে ইশরাকের আন্দোলন থামানো হয়েছে, আপনিও বলেছেন, আমাদের ভাই মশিউরও বলেছে। আমি এইটুকু বলতে চাই, বড় স্বার্থের জন্য শোনেন, বড় স্বার্থের জন্য ছোট ছোট স্বার্থ ত্যাগ করতে হয়। যেটা ববি হাজ্জাজ বললে যে সামনে ইলেকশনের জন্য যখন 13 তারিখের বৈঠকে লন্ডনে একটা ডেট আসলো, একটা মাস আসলো, তখন মনে করা হয়েছে যে এই আর কয়টা দিন ধৈর্য ধরি, সহ্য করি। সেটার জন্য যদি ক্লিয়ার হয় সামনের মাসে যে নির্বাচনটা, যে কথাগুলো হাজ্জাজ রাজ্জাকি সাহেব, যে কথাগুলো মাহবুব সাহেব বলছেন, যে কথাগুলো রেজা সাহেব বলছেন, সেই কথার যদি ওরকম দিকে টার্ন নেয় তাহলে বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু অনুরোধ করি আপনি এখানে শেষ করবেন, আমি আপনার কাছে ফিরছি। মশুর বলুন, কি বলবেন? এনসিপি চায় ভবিষ্যতে আর কোনো সরকার এদেশের জনগণকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা না করুক। এনসিপি চায় এদেশে আর দুর্নীতি কোনদিন চ্যাম্পিয়ন না হোক। এনসিপি চায় আগামীর বাংলাদেশে আইনের শাসন থাকুক, সুশাসন থাকুক, জনগণের সরকার। এখন জুলাই সনদ হবে কিনা সেটা বলেন। জুলাই সনদের ক্ষেত্রে এনসিপি আবারও বলেছে, সরকার যদি জুলাই সনদ ঘোষণা না করে, এনসিপি দলগতভাবে তার পক্ষ থেকে সে জুলাই সনদ ঘোষণা করবে। সেটা বাস্তবায়ন, সেটা যখন যদি এখন সম্ভব না হয়, এনসিপি যদি যেদিন রাষ্ট্র ক্ষমতা আসবে তখন বাস্তবায়ন করবে। নীলুফার চৌধুরী মনি, শোনেন, এই যে সনদটার কথা কি বলছে, যে ঐক্যমত্যের ভিত্তিতে সনদ হবে। ঐক্যমত্য যদি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য না হয়, লাইক আপনি বিএনপি এই সনদের সঙ্গে একমত হবে না, কারণ সংবিধানকে বিএনপি ছুঁড়ে ফেলে দেওয়ার পক্ষে না। আমি যতদিন বিএনপি করি, তো বিএনপি সহ অনেক দল আছে যে এই সংবিধান তো সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে। সংবিধান তো বলে নাই যে সদা অসত্য কথা বলিবে, সদা সত্য কথা বলিবে। সংবিধানের কি দোষ? যারা সংবিধান পালন করে নাই, আইনের অনুশাসনের কথা সংবিধানে বহুবার বলা আছে, যারা আইনের অনুশাসন আনে না রাষ্ট্রের থেকেও, তাদেরকে ওটার মুখোমুখি হতে হবে। এখানে তো সংবিধানের কোনো দোষ থাকতে পারে না। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা সংবিধানের প্রতি সমুন্নত থাকার কথাই বলছেন। দর্শক, শেষ করার আগে আজকের আলোচনায় যারা সম্মানিত আলোচক ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যে যেখান থেকে বসে এত দীর্ঘ সময় ধরে আমাদের এই সম্মানিত আলোচকদের আলোচনা শুনেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মতো এখানে শেষ করছি।